আলোচনার বিষয় হচ্ছে 1 নম্বর লেকচার। 1 নম্বর লেকচার লেখেন মহান ভাষা আন্দোলন। মহান ভাষা আন্দোলন। মহান ভাষা আন্দোলন। মহান ভাষা আন্দোলন। এখানে শুধু আমরা কি বলবো না, শুধু ভাষা আন্দোলন বলবো না, আমরা কি বলবো, মহান ভাষা আন্দোলন। ঠিক আছে। আমরা 35তম BCS এ যখন ভাইবা দেই, তখন পিএসসির সাবেক মেম্বার আপনার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক SM আনোয়ারা স্যারের বোর্ডে পড়ছিলাম। কিন্তু স্যার আমাকে মহান সংবিধান থেকে অনেকগুলো কোশ্চেন করেছে, রাষ্ট্রবিজ্ঞানের তো উনি অনেকগুলো কোশ্চেন করেছে, এবং নারী মুক্তিযোদ্ধাও। স্যার আমাকে ভাষা আন্দোলনের উপরে, তারপরে মহান সংবিধানের উপর অনেকগুলো প্রশ্ন করেছিলেন। যখন সংবিধানের উপর প্রশ্ন করছিল, তখন আমি বারবার করে বলছি মহান সংবিধান, মহান সংবিধান, মহান সংবিধান। সেই সময় আমাকে স্যার বলছিলেন যে আপনি সংবিধানের সামনে বারবার মহান বলছেন কেন? তখন আমি বলছিলাম যে 12ই অক্টোবর 1972 ডক্টর কামাল হোসেন খসড়া সংবিধানটা যখন গণপরিষদে বিল আকারে উত্থাপন করেছিলেন, সেই সময়ে বঙ্গবন্ধু এই দিন গণপরিষদে দাঁড়িয়ে তার স্বাগত ভাষণে বলেছিলেন, আমাদের সংবিধান প্রণেতাগণ খুব অল্প সময় একটা খসড়া সংবিধান প্রণয়ন করেছেন, যে সংবিধান শহীদের রক্তে লেখা সংবিধান, যে সংবিধান সমগ্র জনগণের আশা আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক হয়ে থাকবে। যেহেতু স্যার বঙ্গবন্ধু এটাকে শহীদের রক্তে লেখা সংবিধান বলেছেন, 38 লক্ষ শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি মহান বলছি। ঠিক আছে। তেমনি মহান ভাষা আন্দোলন, আমরা শুধু ভাষা আন্দোলন বলবো না। আচ্ছা, লেখেন মহান ভাষা আন্দোলন। একটু লিখবেন পাকিস্তানের ভাষা সমস্যা। পাকিস্তানের, এটা হচ্ছে টপিক, পয়েন্ট দেবেন পাকিস্তানের ভাষা সমস্যা। পাকিস্তানের ভাষা সমস্যা। ভাষা সমস্যা, এটা অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে। পাকিস্তানের ভাষা সমস্যা লিখেছেন, পাকিস্তানের ভাষা সমস্যা, এটা হেডলাইন পয়েন্ট। স্টার্ট দিয়ে লিখবেন 1947 সালের 14ই আগস্ট। 1947 সালের 14ই আগস্ট। 14ই আগস্ট লাহোর প্রস্তাব ও দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, লাহোর প্রস্তাব ও দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, লাহোর প্রস্তাব ও দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান রাষ্ট্রের জন্ম। পাকিস্তান রাষ্ট্রের জন্ম। ঠিক আছে। লাহোর প্রস্তাব ও কোন তত্ত্বের ভিত্তিতে? দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়। ঠিক আছে। স্টার্ট দিয়ে লিখবেন, একটু দ্রুত হাত চালাবেন আপনারা। স্টার্ট দিয়ে লিখবেন জনক, মানে পাকিস্তান রাষ্ট্রের জনক মোহাম্মদ আলী জিন্নাহ। মোহাম্মদ আলী জিন্নাহ। মোহাম্মদ আলী জিন্নাহ। লিখেছেন মোহাম্মদ আলী জিন্নাহ। তাহলে পাকিস্তান রাষ্ট্রের জনক বলা হয় কাকে? মোহাম্মদ আলী জিন্নাহকে। ঠিক আছে। স্টার্ট দিয়ে লিখবেন মূল রাজধানী ছিল করাচিতে। মূল রাজধানী ছিল করাচিতে। তাহলে এই পাকিস্তান রাষ্ট্রের মূল রাজধানী ছিল কোথায়? মূল রাজধানী ছিল করাচিতে। করাচিতে। এখন যেমন পাকিস্তানের রাজধানী কিন্তু ইসলামাবাদ, তখন ছিল কোথায়? মূল রাজধানী ছিল করাচিতে। ঠিক আছে। স্টার্ট দিয়ে লিখবেন
লিখেছেন? স্টার্ট দিয়ে লিখবেন মূল রাজধানী ছিল কোথায়? করাচিতে। হয়েছে? স্টার্ট দিয়ে লিখবেন আইনসভার নাম ছিল গণপরিষদ। আইনসভার আইনসভার নাম ছিল গণপরিষদ। তাহলে এই যে পাকিস্তান নামক নতুন যে রাষ্ট্রের সৃষ্টি হলো, এটার আইনসভার নাম কি ছিল? গণপরিষদ। ঠিক আছে? ওখানে একটু লিখবেন যা ছিল দ্বিকক্ষ বিশিষ্ট। যা ছিল দ্বিকক্ষ বিশিষ্ট। তাহলে এই যে পাকিস্তানের আইনসভার নাম কি ছিল? গণপরিষদ। যা ছিল কত কক্ষ? দ্বিকক্ষ বিশিষ্ট। একটা কি ছিল? জাতীয় পরিষদ। জাতীয় পরিষদ। আর একটা ছিল প্রাদেশিক পরিষদ। প্রাদেশিক পরিষদ। প্রাদেশিক একটা জাতীয় পরিষদ আর একটা কি ছিল? প্রাদেশিক পরিষদ। স্ট্যান্ড দিয়ে লিখবেন দ্বিকক্ষ কি? দ্বিকক্ষ হচ্ছে এখানে দেখেন আমাদের বাংলাদেশে কিন্তু এক কক্ষ আছে, বাইক্যামেরাল লেজিসলেটিভ, তাই না? ইউনিক্যামেরাল লেজিসলেটিভ এক কক্ষ আছে। স্যার কোন কোন টপিক থেকে আসে সে বিষয়ে বললে ভালো হবে। ইনশাআল্লাহ ক্লাসের সাথে থাকেন, একবারে তো শুনলে হবে না ভাই। ক্লাসের সাথে থাকেন, ইনশাআল্লাহ ক্লাসে ধারাবাহিকভাবে আলোচনা করব কোন কোন টপিক থেকে আসবে না আসবে। অনেকে কিন্তু এটা ফ্রি ক্লাস চলছে, ফ্রি ক্লাসে ভাই এত বেশি কিছু দেব না, কিন্তু মূল ক্লাসে দেব। ঠিক আছে স্যার? ক্লাস শেষে উত্তর, জি জি, আপনাদের যত প্রশ্ন আছে ইনশাআল্লাহ ক্লাস শেষে দিয়ে দেব। তাহলে জাতীয় পরিষদ আর কি প্রাদেশিক পরিষদ, যেটা বলতে চাইলাম যেখানে প্রাদেশিক ব্যবস্থা আছে। যেমন আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত আছে, ভারতের কিন্তু 28টা প্রদেশ আছে। আর এই ভারতের 28টা প্রদেশ মিলে যে কেন্দ্র সরকার গঠিত হয় সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকার, যেটা আইনসভা নাম হচ্ছে লোকসভা। আর এই ভারতের 28টা প্রদেশ আলাদা আলাদা ভাবে যে সরকার গঠন করে সেটা হচ্ছে প্রাদেশিক পরিষদ সরকার, যেটার নাম কি? যেটার নাম হচ্ছে বিধানসভা। তেমনই সেই সময় দুই পাকিস্তান মিলে আপনার 5টা প্রদেশ ছিল, 5টি প্রদেশ। ঠিক আছে, 5টি প্রদেশ ছিল। আর এই 5টা প্রদেশের 5টা প্রাদেশিক সরকার ছিল। আর এই 5টা প্রদেশ মিলে যে সরকার গঠিত হইতে একত্রিত হবে সেটা ছিল জাতীয় পরিষদ সরকার। কত কি ক্লিয়ার? আমরা তো ভর্তি হয়েছি ফ্রি ক্লাস ইনশাল্লাহ। ফ্রি, আপনারা যারা ভর্তি হয়েছেন আপনারা মূল ক্লাসে বা এই ক্লাসে সবগুলোই পাবেন ইনশাল্লাহ। 5টি প্রদেশ, ঠিক আছে, ছিল। এই কারণে আপনার কি পাকিস্তানে কি ছিল, মানে গণপরিষদ ছিল দ্বিকক্ষ, একটা জাতীয় পরিষদ আর একটা কি প্রাদেশিক পরিষদ। তাহলে পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান সেই সময় প্রদেশ ছিল কিন্তু ভাই, যেটা বললাম যে 5টা প্রদেশ ছিল, পশ্চিমে ছিল 4টা, আর আমাদের পূর্ব পাকিস্তানে একটা প্রদেশ, এই 5টা প্রদেশ ছিল। এই 5টা প্রদেশ মিলে টোটাল জনসংখ্যা ছিল 6,90,00,000। আর এই 6,90,00,000-কে আমরা যদি 2 ভাগে ভাগ করি, সেটা ছিল পূর্ব পাকিস্তানে 4,50,00,000। আমাকে কি সবাই শুনতে পাচ্ছেন? জি, ওকে। 4,40,00,000, 50 না তো,
তাহলে সেই সময় যে 6,90,00,000 নাগরিক ছিল পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান মিলে, সেই সময় আমাদেরই ছিল আপনার 4,40,00,000 আর পশ্চিমে ছিল আপনার 2.5 কোটি, 2.5 কোটি, ঠিক আছে। আর এই যে তাহলে দেখেন যে টোটাল জনসংখ্যা ছিল 6,90,00,000, যার ভিতরে আমাদের পুরো পাকিস্তানে ছিল 4,40,00,000 আর পশ্চিমে ছিল কত, 2.5 কোটি। এখন স্টার্ট দিয়ে লিখবেন মোট ভাষা ছিল 60টি। মোট ভাষা ছিল 60টি। মোট ভাষা ছিল কতটি, 60টি। 60টা ভাষা ছিল সেই সময় পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান মিলে 60টা ভাষা প্রচলিত ছিল। এই যে 60টা ভাষা প্রচলিত ছিল এর ভিতরে সবচেয়ে বেশি ভাষায় কথাবার্তা বলতো বাংলা, 56.4%। তাহলে পাকিস্তান আমলে সবচেয়ে বেশি ভাষায় কথাবার্তা বলতো মানে কোন ভাষায়, বাংলা ভাষা। বাংলা এই 60টার ভিতরে সবচেয়ে বেশি ভাষী ছিল কত, 56.4%। আর আমরা জানি যে যে উর্দু ভাষাকে তারা কি করতে চেয়েছিল রাষ্ট্রভাষা, সে উর্দু ছিল পঞ্চম স্থানে। উর্দু ছিল পঞ্চম স্থানে। সেই সময়ে উর্দু ভাষী ছিল 3.37%-এর মতো। 3.37, মানে দেখেন সেই সময় ভাষা ছিল 60টা, এর ভিতরে সবচেয়ে বেশি ভাষায় কথাবার্তা বলতো কোন ভাষায়, বাংলা ভাষায়, 56.4%। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এটা মেবি 2012 সালে পরীক্ষাতে এসেছিল। আর উর্দু ছিল এই 60টার ভিতরে পঞ্চম স্থানে। আর এই পশ্চিম পাকিস্তানের দোসর গোষ্ঠীরাই এই পঞ্চমতম ভাষাটাকে, মাত্র 3.37% লোকের ভাষাটাকে তারা কি করতে চেয়েছে, তারা আপনার রাষ্ট্রভাষা করতে চেয়েছে। আর এই কারণে আমরা কি করি, ভাষা আন্দোলনে মানে লিপ্ত হই। ঠিক আছে, তাহলে ভাষা আন্দোলনে কেন লিপ্ত হইলাম, আমাদের দুই পাকিস্তান মিলে ভাষা ছিল কত, 56.4% বাংলা ভাষা ছিল। সেটাকে অবজ্ঞা করে মাত্র 3.37% মানে ভাষাভাষী উর্দুকে কি করতে চেয়েছে, তারা রাষ্ট্রভাষা করতে চেয়েছে। এটাই হচ্ছে পাকিস্তানের ভাষা সৃষ্টির কি, ভাষা আন্দোলনের মূল সমস্যা। দেখেন এখন পয়েন্ট দেবেন একটু উর্দু ভাষার পরিচিতি। তাহলে উর্দুকেই যেহেতু তারা কি করতে চাচ্ছে রাষ্ট্রভাষা, এই উর্দুর আমরা আগে একটু কি জানবো, পরিচিতি জানবো। পয়েন্ট দেবেন উর্দু ভাষার পরিচিতি। উর্দু ভাষার পরিচিতি লিখেছেন, স্টার্ট দিয়ে লিখবেন উর্দু শব্দটা তাতার ভাষার শব্দ। তাতার, উর্দু কিন্তু নিজেও কিন্তু উর্দু ভাষার না। উর্দু শব্দটা হচ্ছে তাতার ভাষার শব্দ। তাতার তাতার ভাষা, আপনার তাতার ভাষার শব্দ। ওখানে লিখবেন তার এক্সাম বেস কি আছে, আর এই ক্লাস কতক্ষণ চলবে, এটা 8টা পর্যন্ত এটা চলবে। তাতার ভাষার শব্দ লেখেন, রাশিয়া ও ইউক্রেনের সেনাবাহিনী যেখানে বাস করে তাকে উর্দু বলে। রাশিয়া ও ইউক্রেনের সেনাবাহিনী যেখানে বাস করে তাকে উর্দু বলে। মানে এক কথায় হচ্ছে উর্দু শব্দের অর্থ কি, সেনা ছাউনি। সেনা ছাউনি বা সেনানিবাস, সেনা ছাউনি, সেনা ছাউনি, ঠিক আছে। আর রাশিয়া ও ইউক্রেনের সেনাবাহিনী যেখানে বাস করে তার নামটা কি, তার নামটা হচ্ছে উর্দু। উর্দু শব্দের অর্থ কি, সেনা ছাউনি। আর এই উর্দু শব্দটা কোন ভাষার শব্দ, তাতার ভাষার শব্দ। আর এই উর্দু ভাষার জন্মটা হইল কিভাবে আমরা সেইটা জানবো। স্টার্ট দিয়ে লিখবেন মোগল সম্রাট আকবর, মোগল সম্রাট আকবর, মোগল সম্রাট আকবর তার সেনাবাহিনীর মাঝে, মোগল সম্রাট আকবর তার সেনাবাহিনীর মাঝে একক ভাষা প্রচলনের জন্য, একক ভাষা প্রচলনের জন্য আরবি থেকে বর্ণ, আরবি থেকে বর্ণ লিখেছেন, আরবি থেকে বর্ণ আর হিন্দি থেকে
হিন্দি, হিন্দি থেকে শব্দ, রূপতত্ত্ব, বাগধারা নিয়ে উর্দু ভাষার প্রচলন করেন। সম্রাট, মোগল সম্রাট আকবর আরবি থেকে বর্ণ, তারপরে হিন্দি থেকে শব্দ, রূপতত্ত্ব নিয়ে কি করেন, উর্দু ভাষার প্রচলন করেন। তাহলে উর্দু ভাষা কিন্তু এটার জন্মদাতা হচ্ছে সম্রাট আকবর। ঠিক আছে, উনি কি করেছিলেন, আরবি থেকে বর্ণ নিয়েছিলেন, আর হিন্দি থেকে শব্দ, রূপতত্ত্ব, বাগধারা এগুলা নিয়ে তার সেনাবাহিনীর মাঝে একক ভাষা প্রচলনের লক্ষ্যে উনি উর্দু ভাষার জন্ম দিয়েছিলেন। কারণ হচ্ছে এই যে সম্রাট আকবর, ওনারা তো দিল্লি কেন্দ্রিক শাসন করেছেন, দিল্লি দিল্লি কেন্দ্রিক। সেই সময় সম্রাট আকবর তার টোটাল সাম্রাজ্যকে 15টা প্রদেশে ভাগ করেছিলেন, 15টি প্রদেশ। আর এই প্রদেশকে ওনার সময় বলা হতো পরগনা। এই যে 15টা প্রদেশে যে ভাগ করেছিলেন, প্রত্যেকটা প্রদেশে দেখা গেছে এক এক প্রদেশে এক এক ধরনের ভাষা। উনি যখন এই 15টা প্রদেশ থেকে আপনার সৈন্য নিয়ে একটা কেন্দ্রীয় মানে সেনাবাহিনী গঠন করতে গেছেন, তখন দেখা গেছে এক অংশের সেনাবাহিনী আরেক অংশের কি ভাষা বুঝতে পারে না, এক অঞ্চলের সেনাবাহিনী আরেক অঞ্চলের ভাষা বুঝতে পারে না। তখন সম্রাট আকবর আপনার তখন কি করেছেন, আরবি থেকে বর্ণ, হিন্দি থেকে আপনার শব্দ, রূপতত্ত্ব নিয়ে উর্দু ভাষার কি করেছেন, প্রচলন করেছেন। আর এই ভাষাটাকেই তারা কি করতে চেয়েছে, রাষ্ট্রভাষা করতে চেয়েছে। ঠিক আছে, লিখবেন। এখন এই যে রাষ্ট্রভাষা আর রাষ্ট্রভাষা কেন্দ্রিক যে ভাষা আন্দোলনটা, এটা আমরা আরেকটু বিস্তারিত ভাবে জানবো। সেটা হচ্ছে আপনার 14ই আগস্ট 1947, তাই না? পাকিস্তান কি হলো, ব্রিটিশদের কাছে স্বাধীনতা লাভ করলো। আর 15ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করলো। দেখা গেছে এই যে স্বাধীনতা লাভের আগেই পাকিস্তানের ভাষা, মানে পাকিস্তান যদি নতুন একটা রাষ্ট্র হয়, তাহলে এই দেশের ভাষা কি হবে না হবে, এটা নিয়ে কেন্দ্রীয় নেতাদের মধ্যে একটা কি দেখা গেল, বিরোধ দেখা গেল। যেমন আপনার 1940 সালে যখন লাহোর প্রস্তাব পেশ করলো, তখন তখন আপনার মোহাম্মদ আলী জিন্না চেয়েছিলেন উনি উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার। যদি দেশ একটা এরকম পাকিস্তান নামক একটা নতুন রাষ্ট্র হয়, এটা ভাষা কি করবেন, উর্দু করবেন। তখন সাথে সাথে কিন্তু শেরে বাংলা একে ফজলুল হক এটার বিরোধিতা করেছিলেন। আবার 1906 সালেও যখন আপনার মুসলিম লীগ প্রতিষ্ঠিত হলো, তখনও কিন্তু তারা চেয়েছিল উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করা। যদি পাকিস্তান নামক একটা রাষ্ট্র তৈরি হয়, তখন তারা একটা কি মানে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করো। তখনও কিন্তু মানে নবাব খাজা স্যার সলিমুল্লাহ ওনারা কিন্তু এটা বাধা দিছিলেন। ঠিক আছে, এরপরে দেখা গেছে 1947 সালে যখন ভারত বিভক্তির একটা কথাবার্তা চলছে, তখন বিভিন্ন নেতৃস্থানীয় ব্যক্তি তারা কি করেছেন, আপনার উর্দু ভাষার পক্ষে ছাপাই গিয়েছেন। ঠিক আছে, যেমন লেখেন, স্টার্ট দিয়ে লিখবেন 1947 সালের 1947 সালের 3 জুলাই, 1947 সালের 3 জুলাই, 3রা জুলাই আলিগড় বিশ্ববিদ্যালয়ের ভিসি চৌধুরী খালিকুজ্জামান উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব করেন। দেখেন, এই যে 14ই আগস্টের আগে 3 জুলাই তারিখে আপনার আলিগড় বিশ্ববিদ্যালয়ের ভিসি চৌধুরী খালিকুজ্জামান উনি উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার কি করলেন, প্রস্তাব করলেন। ঠিক আছে, আর এই যে চৌধুরী খালিকুজ্জামান এই প্রস্তাবের জবাবে আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আপনার পাকিস্তানের দৈনিক আজাদ পত্রিকায় একটা রিপোর্ট পেশ করবেন। সেখানে উনি কি করবেন, বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব করবেন। দেখেন, স্টার্ট দিয়ে লিখবেন
স্টার্ট দিয়ে লিখবেন 1947 সালের 24শে জুলাই। 1947 এর 24 জুলাই। 1947 1947 এর 24শে জুলাই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ চৌধুরী খালিকুজ্জামানের প্রস্তাবের জবাবে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ চৌধুরী খালিকুজ্জামানের প্রস্তাবের জবাবে পাকিস্তানের দৈনিক আজাদ পত্রিকায় ঠিক আছে, পাকিস্তানের দৈনিক আজাদ পত্রিকায় ইনভার্টেড কমার ভিতর লিখবেন পাকিস্তানের ভাষা সমস্যা, শিরোনামে একটি রিপোর্ট পেশ করেন। পাকিস্তানের ভাষা সমস্যা শিরোনামে একটি রিপোর্ট পেশ করেন। দেখা হয়েছে, মানে খালিকুজ্জামানের প্রস্তাবের জবাবে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 1947 সালের 24শে জুলাই দৈনিক আজাদ পত্রিকায় পাকিস্তানের ভাষা সমস্যা শিরোনামে একটি নিবন্ধ পেশ করেন। লেখেন যেখানে তিনি, ওই লাইনে লিখবেন যেখানে তিনি বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রথম প্রস্তাব করেন। যেখানে তিনি বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রথম প্রস্তাব করেন। এটা কিন্তু বেশিরভাগই ভুল করে, যে বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রথম প্রস্তাবটা কে করেছেন? এটা করেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। কত তারিখে? 1947 সালের 24শে জুলাই। বেশিরভাগই ভুল করে দিয়ে আসে আপনার ধীরেন্দ্রনাথ দত্তের কথা। বাট ধীরেন্দ্রনাথ দত্ত হবে পাকিস্তানের গণপরিষদে ভাষা, বাংলাকে রাষ্ট্রভাষা করে প্রথম কি করেছিলেন? প্রস্তাব। গণপরিষদের ভাষা করে প্রথম প্রস্তাব করেছিলেন ধীরেন্দ্রনাথ দত্ত। আর যদি বলা হয় পাকিস্তানের রাষ্ট্রভাষা করে প্রথম প্রস্তাব কে করেছিলেন, তখন হবে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে জানলাম বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রথম প্রস্তাবটা কে করেছেন? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ঠিক আছে, এখন পয়েন্ট দেবেন ভাষা আন্দোলনের প্রথম সংগঠন। ভাষা আন্দোলনের প্রথম সংগঠন আমরা প্রথম প্রস্তাব দেখলাম, এরপর দেখব প্রথম সংগঠন। স্টার্ট দিয়ে লিখবেন 1947 এর 1 সেপ্টেম্বর। 1947 এর 1 সেপ্টেম্বর হয়েছে। 1947 এর 1 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক, অধ্যাপক আবুল কাসেম, অধ্যাপক আবুল কাসেম এর 19 নং আজিমপুরের বাসায়, অধ্যাপক আবুল কাসেম এর 19 নং আজিমপুরের বাসায় তমদ্দন মজলিস প্রতিষ্ঠিত হয়। তমদ্দন মজলিস প্রতিষ্ঠিত হয়। তাহলে তমদ্দন মজলিস কত সালে প্রতিষ্ঠিত হয়? 1947 সালের 1 সেপ্টেম্বর। এটা বেশিরভাগ বই এটা 2 সেপ্টেম্বর লেখা আছে, বাট 2 সেপ্টেম্বর ভুল হবে, কারণ এটা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিল পত্রে এর প্রথম খণ্ডের 40 পৃষ্ঠাতে এটা আছে 1 সেপ্টেম্বর। তাহলে যে বইটাতে 2 সেপ্টেম্বর লেখা আছে এটা ভুল হবে এটা কিন্তু।
আর এই যে অধ্যাপক আবুল কাসেমের 19 নং আজিমপুরের বাসায় তমদ্দুন মজলিস প্রতিষ্ঠিত হয়, এখানে স্টার্ট দিয়ে লিখবেন এটি ছিল ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম সংগঠন। এটি ছিল ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম সংগঠন। এটি ছিল ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম সংগঠন। তাহলে ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম সংগঠন কোনটি? ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম সংগঠন হচ্ছে তমদ্দুন মজলিস। এখন এই তমদ্দুন মজলিসের আমরা একটু ব্যাখ্যা জানবো। স্টার্ট দিয়ে লিখবেন তমদ্দুন শব্দটি আরবি। তমদ্দুন শব্দটি কি? আরবি, যার অর্থ লিখবেন ভাষা। তমদ্দুন শব্দটি কি? আরবি, যার অর্থ কি? ভাষা। মজলিস শব্দটিও কি? আরবি। আরবি, ঠিক আছে, যার অর্থ কি? সভা। তাহলে তমদ্দুন মজলিস শব্দের অর্থ কি? ভাষা সভা। এটা পরীক্ষাতে দেয় কিন্তু। তমদ্দুন মজলিস অর্থ কি? তমদ্দুন মজলিস অর্থ হচ্ছে ভাষা সভা। ভাষা সভা, ঠিক আছে। লেখেন স্টার্ট দিয়ে লিখবেন, স্টার্ট দিয়ে লিখবেন প্রতিষ্ঠাকালীন এর আহ্বায়ক কমিটি ছিল 3 সদস্য বিশিষ্ট। আহ্বায়ক কমিটি ছিল 3 সদস্য বিশিষ্ট। আহ্বায়ক কমিটি ছিল 3 সদস্য বিশিষ্ট। লিখেছেন? তাহলে তমদ্দুন মজলিস আহ্বায়ক কমিটির সদস্য ছিল কত সদস্য বিশিষ্ট? 3 সদস্য। লেখেন, দেখেন আহ্বায়ক। পরীক্ষাতে কোশ্চেন দেয় তমদ্দুন মজলিস এর আহ্বায়ক কে ছিলেন? অধ্যাপক আবুল কাসেম। অধ্যাপক আবুল কাসেম। তাহলে বাকি 2 জন কারা কারা ছিলেন? একটা ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। আমরা যাকে দেখি মুজিবনগর সরকারে কি ছিলেন? মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। নজরুল ইসলাম, ঠিক আছে। সৈয়দ কোন ইসলাম? সৈয়দ নজরুল ইসলাম, লিখেছেন। এরপরে 3 নম্বর কে? অধ্যাপক শাহেদ আলী। অধ্যাপক শাহেদ আলী। এই 3 জনের সমন্বয়ে আপনার অধ্যাপক আবুল কাসেম এর 19 নং আজিমপুরের বাসায় তমদ্দুন মজলিস কি হয়েছিল? প্রতিষ্ঠিত হয়েছিল। স্টার্ট দিয়ে লিখবেন তমদ্দুন মজলিসের মুখপত্র ছিল, মুখপত্র, মুখপত্র মানে পত্রিকা, মুখপত্র, মুখপত্র ছিল কি? সাপ্তাহিক সৈনিক। এইটা পরীক্ষাতে দেয়, সাপ্তাহিক সৈনিক, ঠিক আছে। আপনাদের নামাজের জন্য 10 মিনিটের বিরতি থাকলো। ইনশাল্লাহ নামাজ শেষে আমরা আবারও শুরু করব। 10 মিনিটের বিরতি থাকলো। এখন 7টা বাজে, 7টা 10-এ আমরা আবারও শুরু করব ক্লাসটা। আমাকে শুনতে পাচ্ছেন আপনারা? আজকে একটা প্রশ্ন আসছে এখান থেকে। আজকে রেলের একটা প্রশ্ন আসছে এখান থেকে। তমদ্দুন মজলিস কি ধরনের প্রতিষ্ঠান?
ভাষা আন্দোলন ভিত্তিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান। ঠিক আছে, এই তমদ্দুন মজলিস থেকে আজকেও রেলের পরীক্ষাতে আসছে, রেলের পরীক্ষা। তমদ্দুন মজলিস কি ধরনের প্রতিষ্ঠান? এটা হচ্ছে সাংস্কৃতিক প্রতিষ্ঠান, মানে ভাষা আন্দোলন ভিত্তিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান। আজকে রেলের পরীক্ষাতে আসছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। ঠিক আছে, লেখেন। এখন তাহলে ভাষা আন্দোলন ভিত্তিক মুখপত্র কোনটি? আমরা দেখলাম সৈনিক পত্রিকা, সাপ্তাহিক সৈনিক, তাই না? সাপ্তাহিক সৈনিক, সাপ্তাহিক সৈনিক পত্রিকা। এটার সম্পাদকটা একটু জেনে রাখবেন। সম্পাদকটাকে অধ্যাপক শাহেদ আলী, অধ্যাপক শাহেদ আলী, শাহেদ আলী। ঠিক আছে, এই এখন পয়েন্ট দেবেন। ভাষা আন্দোলনের প্রথম প্রকাশনা, ভাষা আন্দোলনের প্রথম প্রকাশনা, ভাষা আন্দোলনের প্রথম প্রকাশনা লিখেছেন? প্রথম প্রকাশনা স্টার্ট দিয়ে লিখবেন 15 সেপ্টেম্বর 1947। 15 সেপ্টেম্বর 1947 তমদ্দুন মজলিস এর উদ্যোগে প্রকাশিত হয়। তমদ্দুন মজলিস এর উদ্যোগে প্রকাশিত হয় পাকিস্তানের, পাকিস্তানের রাষ্ট্রভাষা, রাষ্ট্রভাষা উর্দু না বাংলা? উর্দু না বাংলা? পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু না বাংলা? তাহলে 1947 সালে 15 সেপ্টেম্বর প্রকাশিত হয় কি? পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু না বাংলা। আর এইটাই কিন্তু ভাষা আন্দোলন ভিত্তিক কিন্তু প্রথম প্রকাশনা। তাহলে প্রথম প্রকাশনার নামটা কি? পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু না বাংলা। আর এইটা ছিল মাত্র 30 পৃষ্ঠার একটা, কোথাও এটা 23 পৃষ্ঠা লেখা আছে একটা প্রকাশনা। আর এটাতে রাইটার ছিলেন 3 জন। লেখেন, লেখেন এর লেখক ছিলেন 3 জন, এর লেখক ছিলেন 3 জন। এটাতে পরীক্ষাতে কোশ্চেন দেয়। এর লেখক ছিলেন 3 জন, লিখেছেন? এর লেখক ছিলেন 3 জন। কারা কারা? লেখেন 1 নাম্বার অধ্যাপক আবুল কাসেম, অধ্যাপক আবুল কাসেম, অধ্যাপক আবুল কাসেম। 2 নাম্বার লিখবেন ডক্টর কাজী মোতাহার হোসেন, ডক্টর কাজী মোতাহার হোসেন। লিখেছেন? ডক্টর কাজী কোন হোসেন? ডক্টর কাজী মোতাহার হোসেন। হয়েছে? এরপর স্টার্ট দিয়ে লিখবেন, 3 নাম্বার লিখবেন। 3 নাম্বার লিখবেন আবুল মনসুর আহমদ, আবুল, আবুল মনসুর আহমদ, আবুল মনসুর আহমদ। ঠিক আছে, এই এই 3 জন ছিলেন কে? এই 3 জন ছিলেন ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম প্রকাশনার লেখক। এই আবুল মনসুর আহমদ, ওনাকে তো চেনেন। ওনার লেখা একটা গ্রন্থ আছে, বিখ্যাত গ্রন্থ আমার দেখা রাজনীতির 50 বছর। উনি কিন্তু আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সহ সভাপতি ছিলেন। আর ওনার ছেলে বর্তমান ডেইলি স্টার পত্রিকার সম্পাদক ডক্টর মাহফুজ আনাম, মাহফুজ আনাম ওনার ছেলে। ঠিক আছে, তাহলে আমরা ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম প্রকাশনাটাও দেখলাম। এরপরে আসবেন হইছে গণপরিষদের প্রথম ভাষার দাবি। লিখবেন গণপরিষদে প্রথম ভাষার দাবি। গণপরিষদে পয়েন্ট দেবেন, গণপরিষদে, গণপরিষদে প্রথম ভাষার দাবি। ঠিক আছে, গণপরিষদে প্রথম ভাষার দাবি হয়েছে।
এখান থেকে কিন্তু আজকের পরীক্ষাতে এখান থেকেও কোশ্চেন এসেছে। আজকের ক্লাস থেকে রেলওয়েতে দেখলাম 2টা, মানে আপনাদের ক্লাসেও কিন্তু আসবে। এই আজকের ক্লাসে আপনাদের পরীক্ষাতে আসবে। লিখবেন 1948 এর 22 ফেব্রুয়ারি, 22 ফেব্রুয়ারি পাকিস্তানের করাচির সিন্ধু ভবনে, পাকিস্তানের করাচির সিন্ধু ভবনে লিখেছেন, পাকিস্তানের করাচি সিন্ধু ভবনে 69 জন সদস্য নিয়ে 69 জন সদস্য নিয়ে পাকিস্তান গণপরিষদের প্রথম অধিবেশন বসে। এখানে কি আসছিল সেটা দিব এখনই। কারণ একটা প্রশ্ন আমরা দেখলাম যে তমদ্দুন মজলিস কি ধরনের প্রতিষ্ঠান, এটা সাংস্কৃতিক প্রতিষ্ঠান। এটা আজকের ক্লাস থেকেই আজকের রেলওয়ের পরীক্ষাতে আসছে কিন্তু। তাহলে 1948 এর 22 ফেব্রুয়ারি পাকিস্তানের করাচির সিন্ধু ভবনে 69 জন সদস্য নিয়ে পাকিস্তান গণপরিষদের প্রথম অধিবেশন বসে। তাহলে পাকিস্তান গণপরিষদের প্রথম অধিবেশনটা কবে বসে? 1948 এর 22 ফেব্রুয়ারি। কতজন সদস্য নিয়ে? আপনার 69 জন সদস্য নিয়ে। এই যে 69 জন সদস্য, এই 69 জন সদস্য 2 ভাগে বিভক্ত ছিল, তাই না? সেটা কি? পূর্ব পাকিস্তান, আর একটা কি? পশ্চিম পাকিস্তান। এই 69 জনের মধ্যে পূর্বে ছিল 44 জন আর পশ্চিমে ছিল 25 জন। এই যে 69 জন সদস্য নিয়ে যে অধিবেশন বসলো, এই অধিবেশনে 69 জনের মধ্যে 44 জনই ছিল কোথাকার? আমাদের এই পূর্ব বাংলা বা পূর্ব পাকিস্তানের। আর পশ্চিম পাকিস্তানের ছিল কতজন? 25 জন। ঠিক আছে, এখন স্টার্ট দিয়ে লিখবেন এদিন উপস্থিত গণপরিষদ সদস্যদেরকে ইংরেজি অথবা উর্দুতে বক্তৃতা দানের নির্দেশ দেওয়া হয়। এদিন উপস্থিত গণপরিষদ সদস্যদেরকে ইংরেজি অথবা উর্দুতে বক্তৃতা দানের নির্দেশ দেওয়া হয়। মানে এই গণপরিষদ সদস্যদেরকে স্পিকার বলে দিলেন তমিজউদ্দিন, বলে দিলেন আপনারা যখন বক্তব্য দেবেন হয় উর্দুতে দেবেন, না হলে কিসে দেবেন? ইংরেজিতে দেবেন। ঠিক আছে, মানে এখান থেকে সমস্যা শুরু। স্টার্ট দিয়ে লিখবেন 23 ফেব্রুয়ারি 1948। 23 ফেব্রুয়ারি 1948 পূর্ব পাকিস্তান কংগ্রেস দলীয় সদস্য কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত, ধীরেন্দ্রনাথ দত্ত তার বক্তব্য পেশকালে উর্দুর পাশাপাশি বাংলাকেও গণপরিষদের ভাষা করার প্রথম প্রস্তাব করেন। কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত তার বক্তব্য পেশকালে উর্দুর পাশাপাশি বাংলাকেও গণপরিষদের ভাষা করার প্রথম প্রস্তাব করেন। মানে আগেরটা দেখেছি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, উনি রাষ্ট্রভাষা হিসেবে বাংলার কথা প্রথম বলেছেন, আর ধীরেন্দ্রনাথ দত্ত উনি গণপরিষদের ভাষা করার প্রথম প্রস্তাব করেছেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহটা হচ্ছে রাষ্ট্রভাষা করার প্রথম প্রস্তাব, আর ধীরেন্দ্রনাথ দত্তটা হচ্ছে গণপরিষদের ভাষা করার প্রথম প্রস্তাব। ঠিক আছে, প্রথম প্রস্তাব করেন। আর এটাই কিন্তু আজকের পরীক্ষাতে এসেছে যে গণপরিষদে প্রথম মানে বাংলা ভাষার প্রস্তাবটা কে করেছিলেন? সেটা ধীরেন্দ্রনাথ দত্ত। মানে এইটা আজকের পরীক্ষাতে এসেছে, আজকে রেলওয়ের পরীক্ষাতে, উপসহকারী প্রকৌশলীর পরীক্ষাতে। তাহলে পরীক্ষাতে যদি কোশ্চেন দেয় বাংলাকে গণপরিষদের ভাষা করে প্রথম প্রস্তাবটা কবে উত্থাপিত হয়? 23 ফেব্রুয়ারি 1948। কে উত্থাপন করেছে? ধীরেন্দ্রনাথ দত্ত।
এই যে উত্থাপন করা হলো, উত্থাপন করা হলে প্রস্তাব উত্থাপন করলেন উনি, আর এই প্রস্তাবের পক্ষে স্পিকার কি করে দিলেন, গণপরিষদে একটা মানে ভোট গ্রহণ মানে ভোট প্রদান করলেন। দেখা গেছে এই ভোটে, এই ভোটাভুটি কালে আপনার, এই ভোটাভুটি কালে মাত্র 13 জন, মাত্র 13 জন সদস্য প্রস্তাবে, ধীরেন্দ্রনাথ দত্তের প্রস্তাবের পক্ষে ভোট দেয়, আর বাকিগুলো কি, বাকিগুলো বিপক্ষে ভোট দেয়। আর অথচ দেখেন আমাদের পুরো পাকিস্তান থেকেই ছিল কতজন, 44 জন। এত 44 জনও লাগতো না, কিন্তু আমরাই কিন্তু সংখ্যাগরিষ্ঠতে ছিলাম। বাট ধীরেন্দ্রনাথ দত্তের প্রস্তাবের পক্ষে তখন মাত্র কতজন ভোট দিছিলেন, 13 জন। আর এই 13 জন যখন ভোট প্রদান করলো, এই সংখ্যালঘিষ্ঠ হওয়ার কারণে তার এই প্রস্তাবটা এই সময় কি হয়ে গেল, পার্লামেন্টে বাতিল হয়ে গেল। আর পার্লামেন্টে যখন বাতিল হয়ে গেল, তখনই তমদ্দুন মজলিস 11ই মার্চ তারিখে পুরো পাকিস্তানে কি করে, পুরো পাকিস্তানে সাধারণ ধর্মঘট একটা আহ্বান করে। লেখেন, পয়েন্ট দিবেন, পয়েন্টটা তো স্টার্ট দিয়ে লিখবেন, স্টার্ট দিয়ে লিখবেন ধীরেন্দ্রনাথ দত্তের প্রস্তাবটি গণপরিষদে বাতিল হইলে, ধীরেন্দ্রনাথ দত্তের প্রস্তাবটি গণপরিষদে বাতিল হইলে, গণপরিষদে বাতিল হইলে তমদ্দুন মজলিস, তমদ্দুন মজলিস 11ই মার্চ, তমদ্দুন মজলিস 11ই মার্চ, 11ই মার্চ পুরো পাকিস্তানে ধর্মঘট আহ্বান করে। ঠিক আছে, মানে যখন তার প্রস্তাবটা বাতিল হয়ে গেল গণ পরিষদ, তখন তমদ্দুন মজলিস কি করলো, 11ই মার্চ পুরো পাকিস্তানে ধর্মঘট আহ্বান করে। ঠিক আছে, আর পয়েন্ট দিবেন ভাষার দাবিতে প্রথম ধর্মঘট, ভাষার দাবিতে প্রথম ধর্মঘট, ভাষার দাবিতে প্রথম ধর্মঘট। লেখেন, স্টার্ট দিয়ে লিখবেন 11ই মার্চ 1948, 11ই মার্চ 1948 লিখেছেন, 11ই মার্চ 1948 রাষ্ট্রভাষা বাংলা চাই শিরোনামে, বাংলা রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগানে মিছিল করার সময়, মিছিল করার সময়, রাষ্ট্রভাষা বাংলা চাই শিরোনামে মিছিল করার সময়, স্লোগানে মিছিল করার সময়, লিখেছেন মিছিল করার সময় ঢাকায় সচিবালয়ের সামনে থেকে, ঢাকায় সচিবালয়ের সামনে থেকে শেখ মুজিব, শেখ মুজিব, তারপরে লিখবেন অলি আহাদ, অলি আহাদ, তারপরে আব্দুল মতিন, আব্দুল মতিন, ঠিক আছে, প্রমুখ গ্রেফতার হন, প্রমুখ গ্রেফতার হন। ঠিক আছে, প্রমুখ কি হন, গ্রেফতার হন। এ অলি আহাদ কিন্তু এই যে বিএনপির, বিএনপির আপনার সংসদ সদস্য ছিল না ব্যারিস্টার রুমিন ফারহানা, রুমিন ফারহানার আব্বা কিন্তু অলি আহাদ, বিশিষ্ট ভাষা সৈনিক অলি আহাদ। এরপর আব্দুল মতিন, তারপর শেখ মুজিব প্রমুখ কি হন, গ্রেফতার হন, মানে মিছিল করার সময়, এই মানে এই দিন আপনার ধর্মঘট পালনকালে। স্টার্ট দিয়ে লিখবেন পাকিস্তান সৃষ্টির পরে এটি ছিল প্রথম কোন রাজবন্দির ঘটনা, পাকিস্তান সৃষ্টির পরে এটি ছিল প্রথম কোন রাজবন্দির ঘটনা। তাহলে পাকিস্তান সৃষ্টির পরে প্রথম রাজবন্দী কে ছিলেন, বঙ্গবন্ধু কিন্তু, তার অলি আহাদ, আব্দুল মতিন, ওনারা। পাকিস্তান সৃষ্টির পরে এটি ছিল প্রথম কোন রাজবন্দির ঘটনা। লেখেন এ কারণে, এ কারণে 1949 থেকে 1951, ঠিক আছে, 3 বছর, 1949 থেকে 1951, 3 বছর, 3 বছর 11ই মার্চ, 11ই মার্চ ভাষা দিবস পালিত হয়, ভাষা দিবস
পালিত হয়। তাহলে 21শে ফেব্রুয়ারির আগে ভাষা দিবস কত তারিখে পালিত হতো? 11ই মার্চ তারিখে। কি কারণে? কারণ বঙ্গবন্ধু সহকারে সেই সময়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ তারা কি ভাষা আন্দোলনের পক্ষে ধর্মঘট পালন করতে গিয়ে তারা কি গ্রেফতার হয়েছিলেন। আর এই ঘটনাটাকে স্মরণ করে রাখার জন্য কি এই 3 বছর 49, 50, 51 এই 3 বছর আপনার 11ই মার্চ ভাষা দিবস পালিত হয়েছে। তাহলে আমরা ভাষা আন্দোলনের পক্ষে প্রথম ধর্মঘটটা দেখলাম। এখন লিখবেন আপনার হইছে মোহাম্মদ আলী জিন্নাহর আগমন। মোহাম্মদ আলী জিন্নাহর আগমন। মোহাম্মদ আলী জিন্নাহর আগমন। সেই সময় মোহাম্মদ আলী জিন্নাহ কিন্তু পাকিস্তানের গভর্নর জেনারেল ছিলেন। মোহাম্মদ আলী জিন্নাহর আগমন স্টার্ট দিয়ে লিখবেন 19 মার্চ 1948। 19 মার্চ এ ভাই আলিম, আপনার সামনে কি আপনার বাচ্চা আছে নাকি বসে? এটা এটা কি করতেছে দেখেন। 19 মার্চ 1948 লিখেছেন? লেখেন 19 মার্চ 1948 পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ। মোহাম্মদ আলী জিন্নাহ। মোহাম্মদ আলী জিন্নাহ 10 দিনের সফরে ঢাকায় আগমন করেন। মোহাম্মদ আলী জিন্নাহ 10 দিনের সফরে ঢাকায় আগমন করেন। তাহলে কবে আগমন করেছিলেন? 19 মার্চ 1948 মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকায় আগমন করেন। লেখেন পাকিস্তান সৃষ্টির পরে এটি ছিল তার প্রথম ও সর্বশেষ আগমন। ঢাকায় আগমন পাকিস্তান সৃষ্টির পরে এটি ছিল তার প্রথম ও সর্বশেষ ঢাকায় আগমন। কারণ এরপর আর উনি আসতে পারেন নাই, কারণ উনি সেপ্টেম্বর মাসে মারা গেছিলেন। এই কারণে মারা যাওয়ার আগ পর্যন্ত আর কি আসতে পারেন নাই। আর পাকিস্তান সৃষ্টির পরেও এটা তার কি প্রথম আসা। এটি ছিল তার প্রথম ও কি সর্বশেষ আগমন। হয়েছে? এখন স্টার্ট দিয়ে লিখবেন 21 মার্চ। 21 মার্চ রেসকোর্স ময়দানে 21 মার্চ রেসকোর্স ময়দানে ও 24 মার্চ ঢাবির কার্জন হলের সমাবর্তন অনুষ্ঠানে তিনি ঘোষণা করেন। সমাবর্তন অনুষ্ঠানে তিনি ঘোষণা করেন। লিখেছেন কি ঘোষণা করেন? উর্দু shall be the state language of পাকিস্তান। ঠিক আছে? মানে উনি 21শে মার্চ রেসকোর্স ময়দানে উনি যখন ভাষণ দিচ্ছিলেন, সেখানে প্লাস আপনার 24 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সমাবর্তনে ভাষণ দিতে গিয়ে উনি কি বলেছেন? উর্দু শ্যাল বি দা স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। যখনই এই ঘোষণাটা দিয়েছে তখন আপনার এই দেশে যারা রাষ্ট্রভাষা আন্দোলন করছে তার সাথে সাথে কি এটার প্রতিবাদ করা শুরু করেছেন। আর সেই সময় মোহাম্মদ আলী জিন্নাহ এই ভাষা আন্দোলনকারীদেরকে ফিফথ কলাম বা জঙ্গি গোষ্ঠীর সাথে তুলনা করেছিল। ঠিক আছে? এই স্টার্ট দিয়ে লিখবেন 28শে মার্চ। 28শে মার্চ ঢাকা ত্যাগের প্রাককালেও তিনি উর্দুকে রাষ্ট্রভাষা করার ঘোষণা দেন।
28 মার্চ ঢাকা ত্যাগের প্রাক্কালেও তিনি উর্দুকে রাষ্ট্রভাষা করার ঘোষণা দেন। মানে উনি 28 মার্চ ফেরত যাচ্ছেন, সেই সময়ও বিমানবন্দরে উনি কি করেছেন? উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার ঘোষণা দেন। তাহলে আমরা মোহাম্মদ আলী জিন্নাহর আমরা ঘোষণা দেখলাম। এরপরে আমরা যেটা দেখব, সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন। সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন, পয়েন্ট দেবেন। সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন লিখেছেন? সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন। স্টার্ট দিয়ে লিখবেন 1952 এর 31 জানুয়ারি। 1952 এর 31 জানুয়ারি মাওলানা ভাসানী এর উদ্যোগে, মাওলানা ভাসানী এর উদ্যোগে ঢাকার সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে, ঢাকার সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে পেশাজীবীদের এক সম্মেলন অনুষ্ঠিত হয়। পেশাজীবীদের এক সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখেছেন? পেশাজীবীদের এক সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে, উক্ত সম্মেলনে লিখেছেন, উক্ত সম্মেলনে কাজী গোলাম মাহবুবকে আহ্বায়ক করে, কাজী গোলাম মাহবুবকে, কাজী গোলাম মাহবুব, কাজী গোলাম মাহবুবকে আহ্বায়ক করে 40 সদস্য বিশিষ্ট সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। তাহলে পরীক্ষাতে কোশ্চেন দেয় সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদটা কবে গঠিত হয়েছে? 1952 এর 31 জানুয়ারি তারিখে। আর সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়কটা কে ছিলেন? কাজী গোলাম মাহবুব। ঠিক আছে, এখান থেকে পরীক্ষাতে কোশ্চেন আসে কিন্তু। আর এই যে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, ওনারা কি করে? ওনারা 21 ফেব্রুয়ারি, স্টার্ট দিয়ে লিখবেন, এই পরিষদ, এই পরিষদ 21 ফেব্রুয়ারি, 21 ফেব্রুয়ারি 1952, এই পরিষদ 21 ফেব্রুয়ারি 1952 লিখেছেন? 21 ফেব্রুয়ারি 1952 প্রো পাকিস্তানে ধর্মঘট আহ্বান করে, প্রো পাকিস্তানে ধর্মঘট আহ্বান করে। তাহলে পুরো পাকিস্তানে ধর্মঘট 21 ফেব্রুয়ারি 1952 যে হবে, এটা কারা ঘোষণা দিয়েছে? সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। লিখেছেন? এখন এখন একটু পয়েন্ট দেবেন। ভাষার দাবিতে বঙ্গবন্ধুর কারাগারে অনশন, ভাষার দাবিতে বঙ্গবন্ধুর কারাগারে অনশন, ভাষার দাবিতে বঙ্গবন্ধুর কারাগারে অনশন হয়েছে। দেখেন, স্টার্ট দিয়ে লিখবেন 14 ফেব্রুয়ারি, 14 ফেব্রুয়ারি 14 ফেব্রুয়ারি 1952 বঙ্গবন্ধু ফরিদপুরের কারাগারে আটক অবস্থায়, বঙ্গবন্ধু ফরিদপুরের কারাগারে আটক অবস্থায়, ফরিদপুরে কারাগারে আটক অবস্থায় বরিশালের মুসলিম লীগ নেতা মহিউদ্দিনকে সাথে নিয়ে, মহিউদ্দিনকে
সাথে নিয়ে, মহিউদ্দিনকে সাথে নিয়ে ভাষার দাবিতে 13 দিনের অনশন করেন। ভাষার দাবিতে 13 দিনের অনশন শুরু করেন। 14 ফেব্রুয়ারি 1952 বঙ্গবন্ধু ফরিদপুরের কারাগারে আটক অবস্থায় বরিশালের মুসলিম লীগ নেতা মহিউদ্দিনকে সাথে নিয়ে 13 দিনের অনশন শুরু করেন। তাহলে বঙ্গবন্ধু ভাষার দাবিতে কতদিন অনশন করেছেন? 13 দিন। আর কবে শুরু করেছেন অনশনটা? 14 ফেব্রুয়ারি 1952। আর এইটাও কিন্তু পরীক্ষাতে দিছিল যে বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার মানে বঙ্গবন্ধু ফরিদপুরে কারাগারে আটক অবস্থায় কাকে সাথে নিয়ে আপনি অনশন শুরু করেছিলেন? মহিউদ্দিনকে সাথে নিয়ে। ঠিক আছে, এখন পয়েন্ট দেবেন 52 দিনগুলি। 52 দিনগুলি হয়েছে? 52 দিনগুলি আন্ডারলাইন করবেন, আন্ডারলাইন করবেন। 18 ফেব্রুয়ারি, 18 ফেব্রুয়ারি 1952, 18 ফেব্রুয়ারি 1952 সমগ্র ঢাকায়, 18 ফেব্রুয়ারি 1952 সমগ্র ঢাকায় 144 ধারা জারি করা হয়। 144 ধারা জারি করা হয়, সমগ্র ঢাকায় 144 ধারা জারি করা হয়। ঠিক আছে, আপনার এই যে 18 ফেব্রুয়ারি 1952 সমগ্র ঢাকা শহরে 100 কত ধারা? 144 ধারা জারি করা হয়। মানে সেই সময়কার ঢাকা জেলার ম্যাজিস্ট্রেট ও ডিসি ও ম্যাজিস্ট্রেট কে এইচ কোরাইশ উনি সমগ্র ঢাকা শহরে 144 ধারা জারি করেছিলেন। এই যে 144 ধারা, এটা কিন্তু সিআরপিসির একটা ধারা, সিআরপিসি, দা কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর, মানে ফৌজদারি কার্যবিধির একটা ধারা। আর এই ফৌজদারি কার্যবিধিতে ধারা আছে 565টা ধারা, যার ভিতরে একটা ধারা কি? 144 ধারা। ধরেন কোন স্থানে আপনার মানে দুইটি বিপরীত রাজনৈতিক দল তারা কি করতে চাচ্ছে? সমাবেশ করতে চাচ্ছে। তাহলে ওখানে আইন শৃঙ্খলার অবনতি হওয়ার সম্ভাবনা আছে। তখন ওই এলাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট বা পুলিশ কমিশনার, মেট্রোপলিটনে হলে পুলিশ কমিশনার, ওই এলাকার উপরে 144 ধারা কি করে দেবেন? জারি করে দেবেন। ফলে 4 জনের বেশি 5 জন একত্রিত হতে পারবে না, একত্রিত হয়ে মিছিল, মিটিং, বক্তব্য কোনো কিছুই করতে পারবে না। এক কথায় জনগণের চলাচল এবং বাক স্বাধীনতা হরণ করা হয় যে আইনটার মাধ্যমে, তার নাম হচ্ছে 144 ধারা, মানে জনগণ যেন রাস্তায় না নামতে পারে। এই কারণে সেই সময়কার ঢাকা জেলার ডিসি ও ম্যাজিস্ট্রেট কে এইচ কোরাইশ 144 ধারা জারি করে দিলেন। স্টার্ট দিয়ে লিখবেন সিআরপিসি, দা কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর। এরপরে স্টার্ট দিয়ে লিখবেন বাংলাদেশ বিষয়াবলীর জন্য কোন বই পড়বো, নাকি কোন বই পড়বো? আপনার বাংলাদেশ বিষয়াবলীর জন্য তো আপনার শুধু বাংলাদেশ না ভাই, আপনার এই যে ওরাকলের সহকারী উপজেলা থানা শিক্ষা অফিসার নিয়োগ যে গাইডটা আছে, এটা আপনারা ভর্তির সাথে সাথে পেয়ে যাবেন। আর এখানে যে সালের প্রশ্নগুলো আছে এটা দেখবেন। আর এখানে কিন্তু সিলেবাস ধরে ধরে আপনার আলোচনা আছে। ঠিক আছে, আলোচনা আছে, এগুলো আপনারা কি করবেন? পড়ে নেবেন। আর আপনাদেরকে এর বাহিরেও যেটা লেকচার শিট দেবে আপনাদেরকে, ওরাকল পিডিএফ লেকচার শিট, এটা আপনারা আপনাদের মোবাইলে বা কম্পিউটারে পড়তেও পারবেন, বা আপনার মানে কম্পিউটারতে প্রিন্ট আউট করেও মানে হার্ড কপি করেও আপনারা পড়তে পারবেন। ঠিক আছে, আর পাশাপাশি যেটা আমি আপনাদেরকে বলছি, ইনশাল্লাহ আপনাদেরকে এর বাহিরেও প্রতিষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে প্রতিটা ক্লাসের একটা করে কি দিব, মানে কিছু সাজেশন মূলক নোটপত্র দিব ইনশাল্লাহ। ওইটা আপনারা সংগ্রহ করে পড়বেন, ইনশাল্লাহ প্রত্যেকেই পারবেন। আর এই যে আজকের যে ক্লাসটা, এই ক্লাসটার ইনশাল্লাহ মানে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন আগামী ক্লাসের আগে পাবেন। মেবি 13 তারিখে আপনাদের সাথে ক্লাস আছে আবার, সেই দিন এগুলোর গুরুত্বপূর্ণ আপনার
মানে প্রশ্নগুলো আপনাদেরকে দিয়ে দেব, আপনারা এক নাগারে পড়ে নেবেন, বাট এটা কোথাও দেওয়া যাবে না। দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর, চিন্ময় সরকার, ঠিক আছে। ম্যাজিস্ট্রেটের নাম হচ্ছে ম্যাজিস্ট্রেটের নাম কে এইচ কোরাইশ, কে এইচ কোরাইশ, কোরাইশ। এরপরে লিখবেন 20 ফেব্রুয়ারি 1952, 20 ফেব্রুয়ারি 20 ফেব্রুয়ারি 20 ফেব্রুয়ারি 1952 ঢাকা বিশ্ববিদ্যালয় ও তৎসংলগ্ন এলাকায়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও তৎসংলগ্ন এলাকায় 144 ধারা জারি করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ও তৎসংলগ্ন এলাকায় 144 ধারা জারি করা হয়, ঠিক আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় তৎসংলগ্ন এলাকায় 100 কত ধারা, 144 ধারা জারি করা হয়। এখন স্টার্ট দিয়ে লিখবেন 21 ফেব্রুয়ারি, 21 ফেব্রুয়ারি 1952, 21 ফেব্রুয়ারি 1952, দেখেছেন? 21 ফেব্রুয়ারি 1952 ভাষা সৈনিক গাজীউল হক, ভাষা সৈনিক গাজীউল হক, গাজীউল হক, ভাষা সৈনিক গাজীউল হক এর নেতৃত্বে, নেতৃত্বে ঢাবির, ঢাবির কলাভবনের আমতলা, কলাভবনের আমতলায়, আমতলা, ঠিক আছে। ঢাবির কলাভবনের আমতলায় ছাত্র সমাবেশ শুরু হয়। ভাষা সৈনিক গাজীউল হকের নেতৃত্বে ঢাবির কলাভবনের আমতলা, ঢাবির কিন্তু কলাভবনের একটা আছে বটতলা আর একটা কিন্তু আমতলা আছে। আমতলাটা হচ্ছে ঢাকা মেডিকেলের কাছে, আর বটতলাটা হচ্ছে এই যে অপরাজয় বাংলা তার মানে সামনে যেটা। আমতলায় ছাত্র সমাবেশ শুরু হয়, লিখেছেন? দেখেন উক্ত সমাবেশে, উক্ত সমাবেশে উক্ত সমাবেশে আব্দুল মতিন, উক্ত সমাবেশে আব্দুল মতিন, ইনিও ভাষা সৈনিক। উক্ত সমাবেশে আব্দুল মতিন 10 জনের, 10 জনের উক্ত সমাবেশে আব্দুল মতিন 10 জনের একটি মিছিল বের করার মাধ্যমে, 10 জনের একটি মিছিল বের করার মাধ্যমে 144 ধারা ভঙ্গের প্রস্তাব করেন, 144 ধারা ভঙ্গের প্রস্তাব করেন। তাহলে 144 ধারা ভঙ্গের প্রস্তাবটা কি করেছেন? ভাষা সৈনিক আব্দুল মতিন। মানে 10 জন 10 জন করে মিছিল বাইর করে আপনার কি, আপনার 144 ধারা ভঙ্গের কি করলেন? প্রস্তাব করলেন। এখন যেটা হবে স্টার্ট দিয়ে লিখবেন, স্টার্ট দিয়ে লিখবেন প্রথম, প্রথম মিছিল বের হয়, প্রথম মিছিল বের হয়, প্রথম মিছিল বের হয়, লিখেছেন? প্রথম মিছিল বের হয় হাবিবুর রহমান, হাবিবুর রহমান শেলী এর নেতৃত্বে, হাবিবুর রহমান শেলী এর নেতৃত্বে। তাহলে প্রথম মিছিলটা কখন বের হয়েছে? প্রথম মিছিলটা কার নেতৃত্বে বের হয়েছে? হাবিবুর রহমান শেলী এর নেতৃত্বে প্রথম মিছিল বের হয়। এই হাবিবুর রহমান শেলী উনি কিন্তু পরবর্তীতে আমাদের সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন এবং পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাও ছিলেন। বিচারপতি হাবিবুর রহমান যাকে আমরা চিনি, ঠিক আছে, এই সেই ব্যক্তি যার নেতৃত্বে ভাষা 21 ফেব্রুয়ারি প্রথম মিছিল বের হয়। আর এই যে মিছিল যখন বের হলো তখনই পাক পুলিশ বাহিনী এই মিছিলের উপরে কি করে? মিছিলের উপরে লাঠি চার্জ শুরু করে। আগে কিন্তু গুলি করে না, লাঠি চার্জ শুরু করে, লাঠি মানে লাঠি দিয়ে কি মানে আঘাত করতে থাকে, লাঠি চার্জ শুরু করে। আর যখনই ছত্রভঙ্গ হয়ে যায় মানে
ছত্রভঙ্গ হয়ে গেল, পরবর্তীতে আবারও কি একত্রিত হয়ে আবারও যখন মিছিল বের করে আবারও কি এইভাবে লাঠি চার্জ করতে থাকে। ঠিক আছে, ফলে দেখা গেছে এই সময় পুলিশের লাঠি চার্জে 17 জন আহত হয়েছিল, মানে এই দিন 17 জন আহত হয়েছিল। স্টার্ট দিয়ে লিখবেন, স্টার্ট দিয়ে লিখবেন বেলা 3টা 20 মিনিটে, বেলা 3টা 20 মিনিটে। ঠিক আছে, বেলা 3টা 20 মিনিটে ম্যাজিস্ট্রেট কে এইচ কোরাইশ, ম্যাজিস্ট্রেট কে এইচ কোরাইশ মিছিলের উপরে গুলি করার নির্দেশ দেয়। ম্যাজিস্ট্রেট কে এইচ কোরাইশ মিছিলের উপরে গুলি করার নির্দেশ দেয়। তাহলে মিছিলের উপরে গুলি করার নির্দেশটা কখন দিল? আপনার বেলা 3টা 20 মিনিটে। এতক্ষণ কিন্তু 12টার দিকে লাঠিচার্জ শুরু হয়েছিল, 12টা থেকে 3টা 20 মিনিট পর্যন্ত এরকম কি লাঠি পেটাটি এগুলোই করতেছিল। বাট 3টা 20 মিনিটে তখন কি করলো? আপনার লাঠি মানে আপনার গুলির নির্দেশ দেয়। স্টার্ট দিয়ে লিখবেন গুলি করেন, গুলি করেন তৎকালীন ঢাকা জেলার এসপি, গুলি করেন তৎকালীন ঢাকা জেলার এসপি ক্যাপ্টেন মাসুদ মাহমুদ। ঢাকা জেলার এসপি ক্যাপ্টেন মাসুদ মাহমুদ। এ মাসুদরা জীবনেও ভালো হয় না। মাসুদ মাহমুদ লিখেছেন তৎকালীন ঢাকা জেলার এসপি ক্যাপ্টেন মাসুদ মাহমুদ। হয়েছে? তাহলে 21শে ফেব্রুয়ারি কে গুলি করেছিলেন? গুলি করেছিলেন তৎকালীন ঢাকা জেলার এসপি ক্যাপ্টেন মাসুদ মাহমুদ। স্টার্ট দিয়ে লিখবেন এদিন পুলিশের গুলিতে, এদিন পুলিশের গুলিতে, এদিন পুলিশের গুলিতে রফিক, রফিক বরকত, জব্বার, রফিক বরকত জব্বার, সালাম সহ সহ 6 জন শহীদ হন, 6 জন শহীদ হন। ঠিক আছে, 6 জন কি হন? শহীদ হন। আরে ভাই দেখলেন না, এই যে ওবায়দুল কাদেরের, ওবায়দুল কাদের স্যার যেটা বলছে না, ওনার বিআরটি এর ওখানে একটা মানে কি ছিল, মাসুদ ছিল। এই মাসুদ অতিরিক্ত দুর্নীতিবাজ, তাই না? ওকেও কি বলছে, মাসুদ তো কখনো কি তুমি ভালো হবে না? ঠিক আছে, এই মাসুদেরা কি, মাসুদ দেখেন এই এক মাসুদই কি করেছে, 52 ভাষা আন্দোলনে একজন ব্যক্তি কিন্তু গুলি করেছে, আর কেউ গুলি করে নাই। সেটা কে করেছে? ক্যাপ্টেন মাসুদ মাহমুদ। অন্য কোনো ব্যক্তি কিন্তু ভাষা আন্দোলনে আর গুলি করে নাই, কিন্তু একমাত্র ব্যক্তি হিসেবে ক্যাপ্টেন মাসুদ মাহমুদ। তাহলে 6 জন ব্যক্তি, 6 জন ব্যক্তি, 6 জন শহীদ হন। রফিক বরকত জব্বার সালাম ওহিউল্লাহ সহ কতজন? 6 জন ব্যক্তি শহীদ হন। স্টার্ট দিয়ে লিখবেন, স্টার্ট দিয়ে লিখবেন 1952 সালের, এটা পরীক্ষাতে দেয়, 1952 সালের, লিখেছেন 1952 সালের 21 ফেব্রুয়ারি, 21 ফেব্রুয়ারি 1952 সালের 21 ফেব্রুয়ারি ছিল, ছিল বাংলা, বাংলা 1358 সনের 8 ফাল্গুন, 8 ফাল্গুন বৃহস্পতিবার, 8 ফাল্গুন বৃহস্পতিবার। ঠিক আছে, বাংলা 1358 সনে 8 ফাল্গুন বৃহস্পতিবার, এটাও পরীক্ষাতে দেয়। তাহলে 1952 সালের 21 ফেব্রুয়ারি ছিল বাংলা 1358 সনের 8 ফাল্গুন কিবার? বৃহস্পতিবার দিন। আর এই যে আপনার গুলি চালানো শুরু করছে কখন? 3টা 20 থেকে, তাই না? আর 3টা 20 থেকে 3টা 50, 3টা 50, এটা এখানে 30 মিনিট, তাই না? এই 30 মিনিট সময় বাংলাদেশ শুধু না, বিশ্ব ইতিহাসে এই 30 মিনিট সময়কে বলা হয় দুনিয়া কাঁপানো 30 মিনিট। মানে 1952 সালের 21 ফেব্রুয়ারি
3টা 20 থেকে 3টা 50 মিনিট। এটা ইতিহাসে, বিশ্বের ইতিহাসে এটা দুনিয়া কাঁপানো 30 মিনিট নামে পরিচিত। ঠিক আছে, এটা ভাইভাতে ধরে, বিভিন্ন জবের ভাইভা। হয়েছে? আচ্ছা, এখন তাহলে আমরা 21 ফেব্রুয়ারি দিনগুলো আমরা দেখলাম। স্টার্ট দিয়ে লিখবেন, পয়েন্ট স্টার্ট না তো পয়েন্ট দেবেন। বাংলা ভাষার স্বীকৃতি, দেখেন বাংলা ভাষার স্বীকৃতি, বাংলা ভাষার স্বীকৃতি। হয়েছে? লাইন স্টার্ট দিয়ে লিখবেন 9 মে 1954 পাকিস্তান গণপরিষদে, 9 মে 1954 পাকিস্তান গণপরিষদে বাংলাকে রাষ্ট্রভাষা, পাকিস্তান গণপরিষদে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকার করে, বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকার করে একটি প্রস্তাব গৃহীত হয়। তাহলে বাংলা যে রাষ্ট্রভাষা, পাকিস্তানের রাষ্ট্রভাষা, এটা কবে স্বীকৃত মানে গৃহীত হয়েছে প্রস্তাবটা? 9 মে 1954 পাকিস্তান গণপরিষদে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে কি করা হয়? স্বীকৃতি প্রদান করা হয় এক প্রকার। স্টার্ট দিয়ে লিখবেন, 16 ফেব্রুয়ারি 16 ফেব্রুয়ারি 1956, 16 ফেব্রুয়ারি 1956। 21 ফেব্রুয়ারিকে, 21 ফেব্রুয়ারিতে, 21 ফেব্রুয়ারিতে ছুটি ঘোষণা করা হয়। 21 ফেব্রুয়ারিতে ছুটি ঘোষণা। তাহলে 21 ফেব্রুয়ারিতে কি থাকবে? ছুটি থাকবে, মানে সরকারি ছুটি থাকবে। এটা কবে ঘোষণা করা হয়েছে? 16 ফেব্রুয়ারি 1956। মানে এই তারিখে ঘোষণা করা হয়েছে যে প্রতি বছর 21 ফেব্রুয়ারিতে কি থাকবে? সরকারি ছুটি থাকবে। স্টার্ট দিয়ে লিখবেন 23 মার্চ 1956, 23 মার্চ 1956 পাকিস্তানের প্রথম সংবিধানে, পাকিস্তানের প্রথম সংবিধানে, পাকিস্তানের প্রথম সংবিধানে বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হয়। বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষার মর্যাদা দেয়া হয়। হয়েছে? বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষার মর্যাদা দেয়া হয়। তাহলে বাংলা পাকিস্তানের রাষ্ট্রভাষা, এই মর্যাদাটা দেওয়া হয়েছে পাকিস্তানের সংবিধানে, প্রথম সংবিধানে। 1900 কত সালে? 1956 সালে 23 মার্চ পাকিস্তানের প্রথম সংবিধান কার্যকর হয়, যেটা মেয়ারি চুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছিল। এখন স্টার্ট দিয়ে লিখবেন, হয়েছে? স্টার্ট দিয়ে লিখবেন 1999 সালের, সমগ্র পাকিস্তান নাকি পুরো পাকিস্তান? সমগ্র পাকিস্তান। 1999 সালের 19 নভেম্বর, 1999 সালের 19 নভেম্বর ইউনেস্কো, ইউনেস্কো এর 31তম সভায়, ইউনেস্কো এর 31তম সভায় লিখেছেন, ইউনেস্কো এর 31তম সভায়। এই মতিউর রহমান, আপনারা কি শুনতে পাচ্ছেন? কিছু শুনতে পাচ্ছি না। হয়তো আপনার এলাকার মানে যেটা নেটের প্রবলেমটা একটু বেশি আপনার, আপনি যে এলাকাতে আছেন তাহলে সবাই শুনতে পাচ্ছে। আপনার নেটের এই বাফারিং এর কারণে কিন্তু অনেক সময় আপনারা শুনতে পান না। ঠিক আছে, ক্লিয়ার সাউন্ড। ইউনেস্কোর 31তম সভায় 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করা হয়। 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা
দিবস ঘোষণা করা হয়, মাতৃভাষা দিবস ঘোষণা করা হয়। তাহলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত তারিখ? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হচ্ছে 21শে ফেব্রুয়ারি। আর এটা কত সালে ইউনেস্কো কর্তৃক ঘোষিত হয়েছে? 1999 সালের 19শে নভেম্বর তারিখে। ইউনেস্কোর কততম সভায়? ইউনেস্কো এর 31তম সভায়। এখানে প্রায় 3-4টা কোশ্চেন হয়, মানে কত সালে ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে? সেটা হচ্ছে 1999 সালে 19শে নভেম্বর। কততম সভায়? 31তম সভায়। স্টার্ট দিয়ে লিখবেন আপনার সরি সরি সরি, আমার লিখতে ভুলে গেছে, 17ই নভেম্বর। 17ই নভেম্বর, সরি। ঠিক আছে সাইদুর রহমান। তাহলে 1999 সালে 17ই নভেম্বর। ঠিক আছে, 17ই নভেম্বর ইউনেস্কোর 31তম সভায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এ ঘোষণা করা হয়। লেখেন, স্টার্ট দিয়ে লিখবেন 2002 সালে, 2000 না তো, 2000 সালে, 2000 সালে 2000 সালে 188। ইউনেস্কো এর সদর দপ্তর কোথায়? প্যারিসে। প্যারিসে এটা। 2000 সালে বিশ্বের 188টি দেশ, বিশ্বের 188টি দেশ, বিশ্বের কটা দেশ? 188টি দেশ সর্বপ্রথম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে। এটা কিন্তু পরীক্ষাতে আসে। প্রথম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত সালে পালিত হয়েছে? 2000 সালে। আর কয়টা দেশ পালন করেছে? 188টি দেশ হয়েছে। 188 দেশ প্রথম পালন করে। আচ্ছা, এরপরে পয়েন্ট দিবেন, আপনার প্রথম ভাষা শহীদ, প্রথম ভাষা শহীদ, প্রথম ভাষা শহীদ লিখেছেন। স্টার্ট দিয়ে লিখবেন প্রথম ভাষা শহীদ ছিলেন, প্রথম ভাষা শহীদ হলেন রফিক উদ্দিন আহমদ। প্রথম ভাষা শহীদ হলেন রফিক উদ্দিন, রফিক উদ্দিন আহমদ। 30তম হবে না, 31তম সম্মেলন। ঠিক আছে, এটা ভাই ভুল পড়াচ্ছি না ভাই। রফিক উদ্দিন আহমদ, ওটা আমার লিখতে সমস্যা হয়ে গেছিল। তাহলে প্রথম ভাষা শহীদটাকে, প্রথম ভাষা শহীদ হচ্ছে রফিক উদ্দিন আহমদ। 30তম, 30তম না, 31তম। ঠিক আছে, লেখেন প্রথম ভাষা শহীদটাকে রফিক উদ্দিন আহমদ। লেখেন তার পৈতৃক নিবাস, তার পৈতৃক নিবাস, তার পৈতৃক নিবাস মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলায়। তার পৈতৃক নিবাস মানিকগঞ্জ জেলার, মানিকগঞ্জ, মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার, উপজেলায় সিংগাইর, সিংগাইর উপজেলায়। তাহলে ওনার বাড়ি কোন জেলায়? ওনার বাড়ি হচ্ছে মানিকগঞ্জ জেলায়। আর মানিকগঞ্জে সদর রোডটা কিন্তু ওনার নামে, রফিক উদ্দিন আহমদ সড়ক। ওনার টোটাল নাম হচ্ছে রফিক উদ্দিন আহমদ। ঠিক আছে, স্টার্ট দিয়ে লিখবেন, স্টার্ট দিয়ে লিখবেন তিনি ঢাকার জগন্নাথ কলেজের ছাত্র ছিলেন। তিনি ঢাকার জগন্নাথ কলেজ এর ছাত্র ছিলেন। এটা নিয়ে আবার মতভেদ আছে। কেউ বলেছেন উনি মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজের ছাত্র ছিলেন, আবার কেউ বলেছেন উনি ঢাকার জগন্নাথ কলেজের অ্যাকাউন্টিং এর ছাত্র ছিলেন। ঠিক আছে, এই ধরনের একটু মতভেদ আছে। তবে এটা মূলটাই হচ্ছে, যেটা বেশি মতভেদ মানে যেটার পক্ষে, সেটা হচ্ছে আপনার উনি ঢাকার জগন্নাথ কলেজের ছাত্র ছিলেন। এরপরে আসেন, দেখেন 21-এর প্রথম কবিতা,
পয়েন্ট দেবেন 21-এর প্রথম কবিতা। 21-এর প্রথম কবিতা লেখেন। 21-এর প্রথম কবিতা লেখেন। কবিতার নামটা কি? কবিতার নাম লিখবেন কাঁদিতে আসিনি। কাঁদিতে আসিনি, আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি। কাঁদিতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। ফাঁসির দাবি নিয়ে এসেছি। লিখেছেন? কাঁদিতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। লেখেন লেখক। লেখক লিখবেন মাহবুবুল আলম চৌধুরী। লেখক মাহবুবুল আলম চৌধুরী। লেখক মাহবুবুল আলম চৌধুরী। জি জি, 52-র ভাষা আন্দোলনের প্রথম শহীদ রফিক উদ্দিন আহমদ। লেখেন তাহলে ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম মানে 21-এর মানে কবিতা যেটা বলা হয়, 21-এ বলতে 21শে ফেব্রুয়ারি, বা ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম কবিতা কোনটি? কাঁদিতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। এটা লেখকটাকে মাহবুবুল আলম চৌধুরী। এটা কিন্তু পরীক্ষাতে দেয়। এরপরে এরপর লিখবেন আপনার প্রথম গান। প্রথম গান। প্রথম গান মানে ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম গান লিখবেন। প্রথম গান লিখবেন ভুলবো না, ভুলবো না, 21শে ফেব্রুয়ারি ভুলবো না। ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম গান দেখেন, ভুলবো না, ভুলবো না, ভুলবো না, 21শে ফেব্রুয়ারি ভুলবো না। 21শে ফেব্রুয়ারি ভুলবো না। 21শে ফেব্রুয়ারি ভুলবো না। তাহলে ভুলবো না, ভুলবো না, 21শে ফেব্রুয়ারি ভুলবো না। ঠিক আছে? লেখেন এর এর রচয়িতা হলেন ভাষা সৈনিক গাজীউল হক। এর রচয়িতা হলেন ভাষা সৈনিক গাজীউল হক। ভাষা সৈনিক গাজীউল হক। তাহলে 21-এর প্রথম গান কোনটি? ভুলবো না, ভুলবো না, 21শে ফেব্রুয়ারি ভুলবো না। আর এটা কে রচনা করেছেন? আপনার ভাষা সৈনিক গাজীউল হক। লেখেন স্টার্ট দিয়ে লিখবেন প্রভাত ফেরির গান। প্রভাত ফেরির গান। প্রভাত ফেরির গান। প্রভাত ফেরির গান লেখেন। স্টার্ট দিয়ে লিখবেন প্রভাত ফেরির প্রথম গান। লিখবেন মৃত্যুকে যারা তুচ্ছ করিল। মৃত্যুকে যারা তুচ্ছ করিল। তুচ্ছ করিল আজিকে শরীর তারে। আজিকে শরীর তারে। তাহলে প্রভাত ফেরির প্রথম গান কোনটি? প্রভাত ফেরির প্রথম গান হচ্ছে মৃত্যুকে যারা তুচ্ছ করিল আজিকে শরীর তারে। লিখেছেন আজিকে শরীর তারে। আর এটার লেখক হচ্ছে মোশাররফ উদ্দিন আহমদ। মোশাররফ উদ্দিন। মোশাররফ উদ্দিন আহমদ। মোশাররফ উদ্দিন আহমদ। ঠিক আছে? তাহলে মানে প্রভাত ফেরি প্রথম গানের নামটা কি? মৃত্যুকে যারা তুচ্ছ করিল আজিকে শরীর তারে। আর এটার লেখকটাকে মোশাররফ উদ্দিন আহমদ, মানে গীতিকার উনি। স্টার্ট দিয়ে লিখবেন 1954 সাল থেকে। 1954 সাল থেকে আব্দুল গাফফার চৌধুরীর। 1954 সাল থেকে আব্দুল গাফফার চৌধুরীর। আব্দুল গাফফার চৌধুরীর আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটি প্রভাত ফেরিতে গাওয়া হয়। 1954 সাল থেকে আব্দুল গাফফার চৌধুরীর আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটি গাওয়া হয়। তাহলে আপনার আমরা যদি দেখি 1953 সালে, 1953 সালে আপনার প্রভাত ফেরির প্রথম গানটা কি ছিল?
মৃত্যুকে যারা তুচ্ছ করিল আজিকে শরীর তারে। আর 1954 সালের ভাষা মানে আপনার 21শে ফেব্রুয়ারিতে প্রভাত ফেরিতে মানে গাওয়া হয়েছে কার গান? আপনার ভাষা আপনার বিখ্যাত কলামিস্ট আব্দুল গাফফার চৌধুরীর লেখা। কোনটি? আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। লেখেন যার প্রথম সুরকার, দেখেন যার প্রথম সুরকার ছিলেন আব্দুল লতিফ। যার প্রথম সুরকার, প্রথম প্রথম সুরকার, প্রথম সুরকার লিখবেন আব্দুল লতিফ। আব্দুল লতিফ। স্টার্ট দিয়ে লিখবেন বর্তমান সুরকার, বর্তমান সুরকার লিখবেন আলতাফ মাহমুদ। বর্তমান সুরকার, এটা কিন্তু বেশিরভাগ ভুল করে। বর্তমান সুরকার আলতাফ মাহমুদ। আলতাফ মাহমুদ লিখেছেন। বর্তমান সুরকারটাকে আলতাফ মাহমুদ আর প্রথম সুরকারটাকে আব্দুল লতিফ। হয়েছে? এটা কিন্তু পরীক্ষাতে আসে। এটা মেবি আপনার 2012 কি 2015 সালে পরীক্ষাতে আসছে যে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির সুরকারটাকে, বর্তমান সুরকারটাকে, সেটাকে আলতাফ মাহমুদ। ঠিক আছে, এরপরে আসেন। এরপর লিখবেন ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম নাটক। ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম নাটক কাঁদিতে আসিনি, কাঁদিতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি। এটা তো আপনার ওই যে বললাম না আপনার, এটা তো লিখে দিলাম তো, মাহবুবুল আলম চৌধুরী। উনি চট্টগ্রামের রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন চট্টগ্রামের। জান্নাতুল ফেরদৌস দিনা। এরপর লিখবেন, স্টার্ট দিয়ে লিখবেন তাহলে ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম নাটক যেটা আমরা দেখতে চাচ্ছি। স্টার্ট দিয়ে লিখবেন ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম নাটক কবর। ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম নাটক কোনটি? কবর। ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম নাটক কবর। লিখেছেন? আর এটা কার? আর এটা হচ্ছে, বলেন আপনারা বলেন, ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম নাটক কবর, এটা কার লেখা? কাটতে বানান ভুল। মনির চৌধুরী। মনির চৌধুরী। এটা এটা ঢাকা কেন্দ্রীয় কারাগারে এই নাটকটা মঞ্চস্থ হয়েছিল। মনির চৌধুরী, তাই না? মনির চৌধুরী। লেখেন, স্টার্ট দিয়ে লিখবেন ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম চলচ্চিত্র। ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম চলচ্চিত্র। ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম চলচ্চিত্র লিখবেন জহির রায়হান এর জীবন থেকে নেয়া। জীবন থেকে নেয়া। জীবন থেকে নেয়া ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম চলচ্চিত্র জহির রায়হান এর জীবন থেকে নেওয়া। হয়েছে? জীবন থেকে নেওয়া, নেয়া না নেওয়া হবে? জীবন থেকে নেওয়া। জীবন থেকে নেওয়া। ঠিক আছে, এটা লিখবেন 1970 সালে নির্মিত। 1970 সালে নির্মিত। ঠিক আছে, তাহলে এই চলচ্চিত্রটা কত সালে নির্মিত? 70 সালে। আর এই চলচ্চিত্রেই কিন্তু, এই চলচ্চিত্রেই প্রথম আপনার প্রথম আমাদের জাতীয় সঙ্গীত যেটা আছে এটা গাওয়া হয়েছিল। আমাদের জাতীয় সঙ্গীত প্রথম গাওয়া হয়েছিল কিন্তু জীবন থেকে নেয়া এই চলচ্চিত্রেই। আর এটা জহির রায়হান। আর এটা কত সালে নির্মিত হয়েছিল? 1970 সালে। তবে 1970 সালে এটা প্রকাশিত হয় নাই, কিন্তু মুক্তি পায় নাই। মুক্তিযুদ্ধের পরে 74 সালে এটা কি মুক্তি পেয়েছিল। আচ্ছা, এরপরে আসেন, দেখেন ভাষা আন্দোলন চলাকালীন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। ভাষা আন্দোলন চলাকালীন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। ভাষা আন্দোলন চলাকালীন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এই ভাষা আন্দোলনকালীন কে কোন মানে মানে কে কি দায়িত্ব পালন করেছেন আমরা সেটা দেখবো। লিখবেন
গভর্নর জেনারেল, পাকিস্তানের গভর্নর জেনারেল মালিক গোলাম মোহাম্মদ, পাকিস্তানের গভর্নর জেনারেল মালিক গোলাম মোহাম্মদ, গোলাম মোহাম্মদ। ঠিক আছে, পাকিস্তানের গভর্নর জেনারেল কে ছিলেন? মালিক গোলাম মোহাম্মদ। এরপর লিখবেন পূর্ব বাংলা প্রাদেশিক পরিষদের গভর্নর ছিলেন মালিক ফিরোজ খান নুন, ফিরোজ খান নুন, ফিরোজ খান নুন, মালিক ফিরোজ খান নুন। তাহলে মালিক গোলাম মোহাম্মদ ছিলেন উনি পাকিস্তানের গভর্নর জেনারেল, মানে দুই পাকিস্তান মিলে পাকিস্তানের গভর্নর জেনারেল ছিলেন মালিক গোলাম মোহাম্মদ। আর শুধুমাত্র পূর্ব পাকিস্তানের গভর্নর ছিলেন ফিরোজ খান নুন। স্টার দিয়ে লিখবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিম উদ্দিন, খাজা নাজিম উদ্দিন, খাজা নাজিম উদ্দিন। তাহলে মুক্তিযুদ্ধ চলাকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? খাজা নাজিম উদ্দিন। এটা কিন্তু ঢাকার নবাব পরিবারের খাজা নাজিম উদ্দিন। স্টার দিয়ে লিখবেন পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন, পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন বিশ্ব শয়তান নুরুল আমিন, নুরুল আমিন। পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন নুরুল আমিন। এই নুরুল আমিন 1954 সালে যুক্তফ্রন্ট নির্বাচনে, ঠিক আছে, যুক্তফ্রন্ট প্রার্থী ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক খালেক নেওয়াজ খানের নিকটে 10,000 ভোটে পরাজিত হয়েছিল। আবার আবার 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী রফিক উদ্দিন ভূঁইয়াকে মাত্র 12 ভোটে পরাজিত করে নির্বাচিত হয়েছিল। মুক্তিযুদ্ধ চলাকালীন এই শয়তান পশ্চিম পাকিস্তানকে সাপোর্ট করেছিল। আর মুক্তিযুদ্ধ চলাকালীন ইয়াহিয়া খান দুই পাকিস্তান মিলে যে নতুন সরকার গঠন করেছিল সেই সরকারের প্রধানমন্ত্রী বানাইছিল এই শয়তানকে। মুক্তিযুদ্ধ শেষে এই শয়তান পশ্চিম পাকিস্তানে পলায়ন করে চলে গেছিল, আর পশ্চিম পাকিস্তান সরকার তাকে পাকিস্তানের ভাইস প্রেসিডেন্ট বানাইছিল। মানে মানে এটা হচ্ছে কুলাঙ্গার, আমাদের এই দেশে জন্ম নেওয়া একটা সবচেয়ে বড় কুলাঙ্গারদের ভিতরে একটা। মানে পুরো আপনার এটা হচ্ছে মুক্তি, মানে ভাষা আন্দোলন চলাকালীন পুরো বাংলার মুখ্যমন্ত্রী, আর এ খাজা নাজিম উদ্দিন ছিলেন দুই পাকিস্তানের প্রধানমন্ত্রী, আর ফিরোজ খান নুন ছিলেন পূর্ব বাংলার গভর্নর, আর মালিক গোলাম মোহাম্মদ ছিলেন দুই পাকিস্তান মিলে গভর্নর জেনারেল। স্টার দিয়ে লিখবেন এগেন প্লিজ, বললাম তো। স্টার দিয়ে লিখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন সৈয়দ মোয়াজ্জেম হোসেন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোয়াজ্জেম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন সৈয়দ মোয়াজ্জেম হোসেন, মোয়াজ্জেম হোসেন লিখেছেন। তাহলে ভাষা আন্দোলন চলাকালীন ঢাকা বিশ্বের ভিসি কে ছিলেন? সৈয়দ মোয়াজ্জেম হোসেন। এই সৈয়দ মোয়াজ্জেম হোসেনের ভাই জাকির হোসেন ছিলেন, মানে কিন্তু ভারতের প্রেসিডেন্ট ছিলেন, জাকির হোসেন ভারতের প্রেসিডেন্ট ছিলেন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন। ঠিক আছে, লেখেন। এরপরে স্টার দিয়ে লিখবেন, স্টার দিয়ে লিখবেন ডাকসু এর ভিপি ছিলেন, ডাকসু, ডাকসু এর ভিপি ছিলেন, ডাকসু ঢাকা ইউনিভার্সিটি সেন্ট্রাল স্টুডেন্টস ইউনিয়ন, ডাকসু। ডাকসু এর ভিপি কে ছিলেন? ভিপি ছিলেন অরবিন্দ বোস, অরবিন্দ বোস। আর জিএস ছিলেন, জিএস ডাকসু এর জিএস ছিলেন গোলাম আজম, গোলাম আজম জামাতের যিনি ছিলেন, গোলাম আজম। ঠিক আছে, এই এখন একটু পয়েন্ট দিবেন। বাংলা একাডেমি, বাংলা একাডেমি, বাংলা একাডেমি লিখেছেন, বাংলা একাডেমি।
হয়েছে? স্টার্ট দিয়ে লিখবেন 1955 সালে 3 ডিসেম্বর। 1955 সালে 3 ডিসেম্বর। 1955 সালের 3 ডিসেম্বর। 3 ডিসেম্বর বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়। বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়। তাহলে বাংলা একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয়? 1955 সালের 3 ডিসেম্বর। আর এই বাংলা একাডেমি হচ্ছে ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম, ভাষা আন্দোলনের পরে প্রতিষ্ঠিত ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম একটা প্রতিষ্ঠান। সেটা কোনটি? বাংলা একাডেমি। স্টার্ট দিয়ে লিখবেন বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়। হয়েছে? স্টার্ট দিয়ে লিখবেন বাংলা একাডেমির পুরাতন ভবনের নাম বর্ধমান হাউস। বাংলা একাডেমির পুরাতন ভবনের নাম বর্ধমান হাউস। বাংলা একাডেমির পুরাতন ভবনের নামটা কি? বাংলা একাডেমির পুরাতন ভবনের নাম হচ্ছে বর্ধমান হাউস। এখানে একটা গুরুত্বপূর্ণ একটা তথ্য লেখেন। বর্তমানে বর্ধমান হাউসে ভাষা জাদুঘর অবস্থিত। বর্তমানে বর্ধমান হাউসে ভাষা জাদুঘর অবস্থিত। বর্তমানে বর্ধমান হাউসে ভাষা জাদুঘর অবস্থিত। ভাষা জাদুঘর আপনার এটা কিন্তু পরীক্ষাতে কোশ্চেন দেয়। বিশ্বের একমাত্র ভাষা জাদুঘর কোথায় অবস্থিত? বাংলাদেশের বাংলা একাডেমির বর্ধমান হাউসে। বাংলাদেশের বাংলা একাডেমির কি বর্ধমান হাউসে ভাষা জাদুঘর অবস্থিত। ঠিক আছে? স্টার্ট দিয়ে লিখবেন প্রথম পরিচালক। প্রথম পরিচালক লিখবেন ডক্টর এনামুল হক। ডক্টর এনামুল হক লিখেছেন। আর এটা কিন্তু মানে মনে রাখবেন যে 1971 সালে মহান মুক্তিযুদ্ধের আগে বাংলা একাডেমি পরিচালিত হইতো পরিচালক কর্তৃক, আর 1971-এর পরে বাংলা একাডেমি পরিচালিত হয় মহাপরিচালক কর্তৃক। মানে মুক্তিযুদ্ধের আগে ছিল পরিচালক শাসিত, আর মুক্তিযুদ্ধের পরে হয়েছে মহাপরিচালক শাসিত। স্টার্ট দিয়ে লিখবেন প্রথম মহাপরিচালক। প্রথম মহাপরিচালক লিখবেন ডক্টর মাজহারুল ইসলাম। মাজহারুল ইসলাম। ডক্টর মাজহারুল ইসলাম লিখেছেন। প্রথম মহাপরিচালক ডক্টর কোন ইসলাম? মাজহারুল ইসলাম। এই মাজহারুল ইসলাম বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক। আর এই মাজহারুল ইসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভিসি ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভিসি ছিলেন, আমাদের সংবিধানের ভাষা বিশেষজ্ঞ কমিটিরও কি সদস্য ছিলেন। আমাদের সংবিধানের ভাষা বিশেষজ্ঞ কমিটি ছিল 3 সদস্য বিশিষ্ট। একটা ডক্টর মাজহারুল ইসলাম, তারপরে সৈয়দ আলী আহসান এবং অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান, যারা আমাদের সংবিধানের বানানগত, ব্যাকরণগত, ভাষাগত ভুল ত্রুটি তদারকি করেছিলেন। এই সেই ডক্টর মাজহারুল ইসলাম। সিরাজগঞ্জে বাড়ি ওনার, তাই না? স্টার্ট দিয়ে লিখবেন বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালক। বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালক। বর্তমান মহাপরিচালক। বর্তমান মহাপরিচালক চালক। ঠিক আছে? লিখবেন কবি নুরুল হুদা। কবি নুরুল হুদা বাংলা একাডেমির কি বর্তমান মহাপরিচালক। স্টার্ট দিয়ে লিখবেন প্রথম সভাপতি। প্রথম সভাপতি, জি, শাহজাদপুর, সিরাজগঞ্জ। প্রথম সভাপতি। প্রথম সভাপতি লিখবেন মৌলানা আকরাম খাঁ। মৌলানা
মৌলানা আকরাম খা। স্টার দিয়ে লিখবেন বর্তমান সভাপতি। বর্তমান সভাপতি লিখবেন সেলিনা হোসেন। সেলিনা হোসেন। বর্তমান সভাপতির নামটা কি? সেলিনা হোসেন। আপনারা একটু দেখে নেবেন লেকচার শিট থেকে, তারপর থেকে বই থেকে যেটা সেটা দেখে নেবেন। আপনার শহীদ মিনারটা দেখে নেবেন। পরীক্ষাতে আপনাদের ইতিপূর্বে আসছিল 15 সালে যে বর্তমান শহীদ মিনার স্থপতিকে হামিদুর রহমান। এটা পরীক্ষাতে দেয় বর্তমান শহীদ মিনার স্থপতিটাকে হামিদুর রহমান, এটা পরীক্ষাতে আসছিল। এই শহীদ মিনারটা একটু দেখে নেবেন। এখন একটু পয়েন্ট দেবেন 1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচন। 1954 এর পূর্ব বাংলা প্রাদেশিক পরিষদ নির্বাচন। স্যার ক্লাসের নোট পিডিএফ হলে ভালো হতো। ক্লাসের নোট না, লেকচার শিটই পিডিএফ পাবেন, এবং লেকচার শিটের সাথে মিল রেখেই কিন্তু কি আপনার লেকচারটা দিচ্ছি। আর এই যে ক্লাসটা হচ্ছে এটা রেকর্ডিংটা আপনাদের থেকে যাবে, রেকর্ডিংটা আপনারা পড়ে নিন এবং এখানে বসে বসে নিজেও টাইম মানে কি করতে পারবেন। ক্লাসটা ভর্তি হয়েছি এখনো বই পাইনি, হয়তো আপনি সাম্প্রতিক মানে ভর্তি হলেন কিছু সময় মানে কয়েকদিন আগে। এটা বইটা আপনাদেরকে প্রত্যেকেই দেবে, প্রত্যেকেই পেয়ে যাবেন। আর যারা ভর্তি হন নাই দ্রুত ভর্তি হয়ে নেবেন, দ্রুত ভর্তি হয়ে নেবেন। আর ভর্তি হওয়ার সাথে সাথে আবারও বললাম যেটা একটা বই আপনারা পেয়ে যাবেন, এটা কুরিয়ার করে আপনাদের ঠিকানায় পাঠাবে। আর আপনাদেরকে পিডিএফ পিডিএফ লেকচার শিট দিয়ে দেবে। আপনারা 69টা ক্লাস পাবেন, 69টা ক্লাস পাবেন, 69টা পরীক্ষা পাবেন, ক্লাস টেস্ট পাবেন। এরপরে আপনার আপনার 14টা 12 থেকে 14টা আপনার আপনার 12 থেকে 14টা আপনার মডেল ইয়ে পাবেন, আপনার অ্যাসাইনমেন্ট টেস্ট পাবেন। আর 8টা মডেল টেস্ট পাবেন, 8টা মডেল টেস্ট থাকবে। ঠিক আছে। আর আশা রাখি যদি এই ক্লাসগুলো আর পরীক্ষাগুলো মানে দিতে পারেন যথাযথভাবে, আশা রাখি ইনশাল্লাহ আপনারা প্রত্যেকেই ভালো করতে পারবেন, পিলিতে টিকতে পারবেন ইনশাল্লাহ। তাহলে 1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচন, যুক্তফ্রন্ট নির্বাচন। আজকে লেকচারের পরীক্ষা আপনার আগামী ক্লাসে হবে, জি আগামী ক্লাসে হবে। এই যে 1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচন, মূলত এটাকে বলা হবে 1954 সালের বাংলা প্রাদেশিক পরিষদ নির্বাচন, কিন্তু এটা আমাদের কাছে পরিচিত হচ্ছে 1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচন। ভর্তি ফি কত স্যার? ভর্তি ফি আগামী 10 তারিখ পর্যন্ত অফার আছে, যেটা আমাদের মূল কোর্স ফি হচ্ছে 10,000 টাকা, তবে এটা 50%-এ এটা চলছে 5,000 টাকা, 5,000 টাকা। তার উপরে আবার আগামী 10 তারিখ পর্যন্ত, 10 তারিখের ভিতরে যারা ভর্তি হবেন এই ভর্তি ফিটা এখান থেকে আরো 1,000 টাকা ছাড় দিয়ে 4,000 টাকা, 4,000 টাকা কোর্স ফিতে আপনি ভর্তি হতে পারবেন। এটা একবারে পেইড করতে হবে, এটা কোনো মানে এখানে কোনো মানে কি বলা হয় ডাউন পেমেন্ট বা কোনো কিছু এটা চলবে না, একবারে এটা আপনাকে পেইড করতে হবে। আর পেইডের সাথে সাথে বললাম যে আপনার কি পাবেন, একটা বই পাবেন সাথে, এবং আপনার এক সেট লেকচার শিট, এটা পিডিএফ আকারে পেয়ে যাবেন। তার বাংলা এক্সাম কি হয়েছে, এইটা এক্সামের ব্যাপারে আমার জানা নাই, এটা কর্তৃপক্ষের সাথে এটা বুঝে নেবেন। ঠিক আছে। তবে আমি বলি যে আমি যেটা লেকচার দিলাম এটা পরবর্তী ক্লাসে এটা আবার কি মানে পরীক্ষা হবে এই ক্লাসের উপরে। তাহলে 1954 সালের নির্বাচন আমরা দেখব এখন। লিখেছেন 1954 সালের, স্টার দিয়ে লিখবেন তফসিল ঘোষণা, তফসিল ঘোষণা, তফসিল ঘোষণা লিখবেন 19 নভেম্বর
19 নভেম্বর 1953। তাহলে নির্বাচন স্যার 52 ভাষা আন্দোলনের, আমি আপনার কমেন্টটা, ধাপগুলো কি কি, ভাষা আন্দোলনের ধাপগুলো কি কি? ভাষা আন্দোলনের ধাপ হচ্ছে আপনার তমদ্দুন মজলিস গঠন। এরপর আগে প্রথমত হয়েছে ভাষা সমস্যা, কেন আমরা রাষ্ট্রভাষা করলাম, রাষ্ট্রভাষা করলাম এইটা, এই ভাষাটা আগে, ভাষা নিয়েই সমস্যা, এই সমস্যাটা আগে। এরপরে আপনার বিভিন্ন ব্যক্তিরা তারা চাইলো উর্দুকে রাষ্ট্রভাষা করার, তখন আমাদের এই অংশের যারা আছেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ধীরেন্দ্রনাথ দত্ত, তারা কি করেছেন, মানে তারা বলেছেন বাংলাকেও কি করতে হবে, রাষ্ট্রভাষা, গণপরিষদের ভাষা করতে হবে, এই ধরনের প্রস্তাব গেছে। এরপরে যেটা মানে এসে এই আন্দোলন, এরপরে তমদ্দুন মজলিস গঠিত হয়েছে ভাষা আন্দোলনের জন্য। আর এই তমদ্দুন মজলিস যখন আন্দোলন করতেছে, সেই সময় 1947 সালের 1 অক্টোবর তারা আবার রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করেছে। এরপরে স্তর যেটা, এরপরে স্তর আপনার আসলো কে, মোহাম্মদ আলী জিন্নাহ। উনি এসে আবার কি করলেন, উনি এসে আবার ঘোষণা দিলেন গভর্নর জেনারেল, মানে তখন ছিল রাষ্ট্রপতি পদমর্যাদা ছিল গভর্নর জেনারেল, মানে রাষ্ট্রপতি হিসেবে বা গভর্নর জেনারেল হিসেবে উনি ঘোষণা করলেন যে উর্দু শ্যাল বি দা স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। মানে তখনই মূলত শুরু হলো আমাদের কি মূল ভাষা আন্দোলন। এরপরে আমরা দেখি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন। এরপরে দেখি মাওলানা ভাসানী, উনি কি করলেন, আপনার সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করলেন। মানে এইভাবে সিকোয়েন্স ধরে ধরে ধাপগুলো কি কি আমি তো সেটা বলছি, আলোচনা করেছি। কখন শেষ হবে? শর্ট টাইমের ভিতরে ইনশাল্লাহ শেষ হবে, বেশি সময় নিব না। 8:30 বাজে। আচ্ছা, 1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচন লিখেছেন। এটা এটা তেমন গুরুত্বপূর্ণ না, এটা বিগত সালের প্রশ্নেও আসে নাই দেখেছি। মূলত আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে 1952 সালের ভাষা আন্দোলন। 1952 সালে ভাষা আন্দোলন থেকে অবশ্যই কোশ্চেন পাবেন। মানে আজকে যে যতটুকু লেকচার দিলাম এখান থেকে ন্যূনতম 2 থেকে 3টা কোশ্চেন কমন পাবেন। এরপরে যদি আসে সেটা হচ্ছে 1966 সালের 6 দফা দাবি, 6 দফা থেকে কোশ্চেন পাবেন। তবে আপনার 2012 সালে, 2015 সালে, 16 সালে, 18 সালে এখন পর্যন্ত 66 6 দফা থেকে কোশ্চেন আসে নাই, মূলত এসেছে হচ্ছে ভাষা আন্দোলন থেকে। শর্ট টাইমের ভিতরে শেষ করবো, মিনিট 5 ভিতরে। এরপরে যেটা 1970 সালের নির্বাচন, নির্বাচনে শুধু আপনারা দেখবেন 1970 সালের নির্বাচন থেকে শুধু দেখবেন যে পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, কোন পাকিস্তানে কয়টা আসন ছিল, আওয়ামী লীগ কয়টা আসনে নির্বাচিত হয়েছে, লেকচার শিট বইয়ে আছে, এটা দেখে নেবেন, ঠিক আছে। এরপরে যেটা 7ই মার্চের ভাষণ, 7 মার্চের ভাষণ আপনাদের জন্য কি মোটামুটি গুরুত্বপূর্ণ। তবে এখন পর্যন্ত কিন্তু আপনাদের যে 3-4টা এটিওর পরীক্ষা গেছে সেগুলো থেকে কিন্তু কোশ্চেন আসে নাই, মূলত এসেছে 1952 সালে ভাষা আন্দোলন থেকে। এই কারণে ভাষা আন্দোলনটাকেই কি বেশি হাইলাইট করে আপনাদেরকে একটু ক্লাসটা দিলাম। এরপরে এর পরবর্তী ক্লাস আপনার মহান মুক্তিযুদ্ধের উপরে যখন নিব তখন মুক্তিযুদ্ধের কোন কোন চ্যাপ্টারটা বেশি গুরুত্বপূর্ণ সেটা আপনাদেরকে জানাবো। তারপরে আরেকটু বলি অন্য টপিক গুলো, সেটা হচ্ছে আপনার সরকার ব্যবস্থা। সরকার ব্যবস্থা কিন্তু আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। বিগত সালে, বিগত আপনার সালের প্রশ্নগুলো রিসার্চ করে দেখলাম, সরকার ব্যবস্থা থেকে কোশ্চেন কিন্তু এসেছে, ঠিক আছে। সরকার ব্যবস্থাতে কোশ্চেন এসেছে, বিশেষ করে আপনার আইন বিভাগ থেকে, আইন বিভাগ থেকে কোশ্চেন বেশি এসেছে। বিচার বিভাগ থেকে কিন্তু কোশ্চেন আসে নাই, নির্বাহী বিভাগ থেকেও তেমন আসে নাই। তবে নির্বাহী বিভাগ থেকে আপনাদের পড়ার একটা জায়গা আছে, সেটা কি আপনার বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতিকে, তারপরে প্রথম প্রধানমন্ত্রীকে, তারপরে বর্তমান প্রধানমন্ত্রীর আপনার বর্তমান প্রধানমন্ত্রীর ব্যাপারে একটু জানতে হবে, উনি কোন কোন প্রতিষ্ঠান প্রধান পদাধিকার বলে, এগুলো জানতে হবে। এরপরে যেটা জনসংখ্যা আপনাদেরকে জানতে হবে, যেহেতু অর্থনৈতিক সমীক্ষা গেছে, অর্থনৈতিক সমীক্ষা গেছে মানে সাম্প্রতিক, প্লাস
আপনার আদম মানে জনশুমারি হয়েছে সর্বশেষ 2022 সালে জনশুমারির তথ্য জানতে হবে। যেমন এইভাবে কোশ্চেন এসেছে, বাংলাদেশের বৃহত্তম আয়তনে বৃহত্তম জেলা কোনটি, জনসংখ্যায় ক্ষুদ্রতম জেলা কোনটি, এই ধরনের কোশ্চেন এসেছে। ঠিক আছে, এটা জানতে হবে। প্লাস আপনাদেরকে জানতে হবে এই যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যে তথ্যটা আছে, বর্তমানে শিক্ষার হার কত, বর্তমানে কতটা প্রাইমারি স্কুল আছে না আছে, শিক্ষার কোন পর্যায়ে কোন স্তর আছে না আছে, এই বিষয়গুলো আপনাদেরকে জানতে হবে। ঠিক আছে, আর সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে সংবিধান থেকে। ইনশাল্লাহ সংবিধানে আপনাদের 2 থেকে 3টা আপনার ক্লাস হবে। এই 2 থেকে 3টা ক্লাসে যতটুকু প্রয়োজন ততটুকু আপনাদেরকে কি দেওয়া হবে, ইনশাল্লাহ পেয়ে যাবেন। তার ক্লাসটা 7টা থেকে হলে ভালো হয়। এটা আমি পলিসি মেকার না এই ব্যাপারে, পলিসি মেকার না, আপনারা কর্তৃপক্ষের কাছে এটা মানে কোচিং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন ওনাদের সাথে এটা ডিসকাস করবেন। আমাকে যদি বলে রাত 10টার দিকে, আমি 10টার দিকেও নিতে পারবো, সমস্যা নাই। ঠিক আছে, এই তাহলে আজকের আলোচনাটা আমরা এখানে দেখলাম 1952 সালটাই বেশি কি গুরুত্বপূর্ণ, 66টা আপনার কি 66টা গুরুত্বপূর্ণ। 70 সালের নির্বাচনটা থেকে এখন পর্যন্ত কোশ্চেন আসে নাই। আর 7ই মার্চটা আপনাদের কি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আজকের আলোচনাটা এ পর্যন্ত। পেইড ব্যাচের ক্লাস কি জুমে হবে? জি, পেইড ব্যাচের ক্লাস জুমেও হতে পারে, আবার কি রেকর্ডেডও থাকতে পারে। 6টা থেকে আছে। আচ্ছা, প্রতিটি ক্লাসে প্রশ্নোত্তর পর্ব আছে আপনার? জি জি, প্রশ্নোত্তর পর্ব থাকবে। আপনাদের লেকচার রিলেটেড যত কোশ্চেন আছে ইনশাল্লাহ চেষ্টা করা হবে, যদি জানা থাকে ইনশাল্লাহ অ্যান্সার করব, যদি না জানা থাকে পরবর্তী ক্লাসে এসে আপনাদেরকে সেই জানাবো, কারণ সবাই তো সব জানতে না ভাই। স্যার যুক্তফ্রন্ট ধরেছিলেন, যুক্তফ্রন্ট ইনশাল্লাহ সময় স্বল্পতা, সময় স্বল্পতা শেষ করতে পারলাম না। 69 গণ অভ্যুত্থান তেমন গুরুত্বপূর্ণ না, কারণ এখন পর্যন্ত আসে নাই। স্যার জবের ফাইনাল রেজাল্টটা কি পিলি রিটেন ভাইবা কাউন্ট হবে নাকি? এখানে পিলিটা দিয়ে শুধু বাছাই করবে, রিটেন আর ভাইবাটা কাউন্ট হবে। রিটেন ভাইবা কাউন্ট করলে রেজাল্ট হবে। জি, রিটেন এবং ভাইবা পিলিটা দিয়ে শুধু বাছাই করবে। জুমে হলে ভালো হতো, ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ। আর কারো কোশ্চেন আছে নাকি? স্যার আপনার ক্লাসটা অনেক ভালো লাগলো, থ্যাংক ইউ চিন্ময়। স্যার ক্লাসটা খুব ভালো হলো, ইনশাল্লাহ আগামী ক্লাসটা দেব। আমি চিন্তা করেছিলাম হয়তো আপনাদেরকে এটিওর কোনো তথ্য দিতে হবে, এই কারণে আমি আগে ওইটা ধরেছিলাম। ঠিক আছে, যে আপনাদেরকে আগে জানাবো এটা কিভাবে পরীক্ষা হবে না হবে, বাট আপনারা যখন বললেন যে তখন আমি আমার ক্লাসটাকে সেভাবে নিয়ে আসছি। ভালো লাগলো স্যার, আরেকটা ক্লাস, ধন্যবাদ। ক্লাসটা ভালো লাগলো, সবাই ভালো থাকবেন। আপনাদের জন্য শুভকামনা রইল। আপনারা জাতির কাণ্ডারি কারিগর, জাতি তৈরির কারিগর, আপনারা মানে মহান পেশার সাথে নিয়োজিত আছেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এই